প্রথম যে ঘটনাটি আমি শেয়ার করব, এই ঘটনাটি মূলত 1995 কি 96 সাল এরকম একটা সময়ের। ঘটনাটির স্থান যোগী সম্প্রদায়ের চিতা সংলগ্ন মগখালি খাল। এটি চট্টগ্রামের রাউজানের গহিরাতে অবস্থিত। আর ঘটনাটির মূল ভিকটিম যিনি, ওনার নাম হচ্ছে বানু দাস, যাকে বানু মামা বলতো। আর ইনি আবার 2021 সালে মারা গিয়েছেন। আর ঘটনাটি যিনি সুন্দর করে বর্ণনা করেছেন জয় বড়ুয়ার কাছে, তার নাম হচ্ছে মনু দাস, যিনি বানু দাসের বড় ছেলে। আর তাদের সাথে যে কথোপকথনগুলো হয়েছে সেগুলো সবই চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ছিল। আমাদেরকে তো আসলে যখন উনি ঘটনা পাঠাবেন সেটা তো চট্টগ্রাম আঞ্চলিক ভাষায় আর সেটা পাঠানো সম্ভব নয়। আমরা অবশ্যই প্রমিত বাংলায় সেটা উপস্থাপন করার চেষ্টা করবো সবার বুঝার সুবিধার্থে। কথাটা এই কারণে বললাম, কারণ কিছু কিছু ঘটনা, যেমন বিদেশি কিছু ঘটনা বা অন্যান্য দেশের কিছু বিষয়, সেখানকার জিন একজন মানুষের সাথে কথা বলেছে, তো সেটা তো আমরা বাংলায় উপস্থাপন করি। তো কেউ কেউ অনেকে বলতে পারেন যে আপনি বাংলায় বলছেন, ওই জিন কি বাংলা ভাষায় কথা বলছে নাকি? তো আসলে ব্যাপারটা খুবই সহজ। সেটা হলো যে বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষায় বা বিভিন্ন অঞ্চলে সেখানকার আঞ্চলিক ভাষায় কথা হয়, কিন্তু আমরা যখন উপস্থাপন করব অবশ্যই সেটা প্রমিত বাংলায় উপস্থাপন করার চেষ্টা করব, যাতে করে সবাই সেটা বুঝতে পারে। তো ঘটনার যে সাল, এটা কিন্তু 1995-96 সাল বলা হলেও এটার যে এক্সাক্ট সাল এটা কিন্তু মনু দাস ঠিক মতো বলতে পারেননি, এটা অনুমান করে নেওয়া হয়েছে। আর এই মনু দাস বর্তমানে তিনি বাসের কন্ট্রাক্টর হিসাবে কর্মরত আছেন। উনি অবশ্য বিদেশ গিয়েছিলেন, কিন্তু তেমন কোনো সুবিধা করতে পারেননি, তাই আবার দেশে চলে এসেছেন। ওদের আর্থিক অবস্থাও কিন্তু তেমন ভালো না। আর ঘটনাটি ঘটে তার বাবার সাথে। শুরুতেই বলেছি তার নাম বানু দাস। আর জয় বড়ুয়া বলেছেন যে এই বানু দাসকে তিনি ব্যক্তিগতভাবে খুব ভালো করেই চিনতেন। উনি বেশ নম্র, ভদ্র এবং সদালাপী লোক ছিলেন। আর মানুষের উপকার করার চেষ্টা করতেন, কখনো কারো ক্ষতি করতেন না। তো ওনাদের হালদা গ্রামে, মানে ওনাদের গ্রামে যে হালদা নদী যেটি রয়েছে, আমরা কিন্তু ওই প্রথম স্পেশাল এপিসোডে কিন্তু হালদার একটি ঘটনা নামকরণ করেছিলাম, সেই হালদা নদী আর কি। তো ওনাদের ওই গ্রামের হালদা নদীর তীর ঘেঁষে 10 থেকে 12টা পরিবার নিয়ে একটু হিন্দু জেলেপাড়া রয়েছে। এই স্থানকে ওনারা হিন্দু পাড়া বলতেন। এই হিন্দু পাড়া আর ওনাদের গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে হালদা নদী। আর মগখালি যে খালটি রয়েছে, ওই খালটি ওই হালদা নদীরই একটি ছোট শাখা নদী বা খাল বলা চলে। তো ওনাদের গ্রামের একদম শেষে মগখালি খালের পাশে অনেক আগের হিন্দুদের যোগী সম্প্রদায়ের একটা চিতা বা শ্মশান ছিল। ওটি ব্যবহার করা হতো না বলে কালক্রমে সেখানে ঝাড় জঙ্গল, ঝোপ জঙ্গল এইগুলা হয়ে গেছে। আর পুরো এলাকা জুড়ে, মানে ওই এলাকাটা জুড়ে নলিবাসের বাঁশঝাড় তৈরি হয়েছে। তবে এখন সেটা নেই। ঘটনা ঘটে ঠিক ওই বাঁশঝাড় সংলগ্ন মগখালি খালের ওই যোগীর চিতার পাশেই। তো ওই বানু দাস বা বানু মামা পেশায় একজন জেলে ছিলেন। তারা পূর্বপুরুষ ধরেই জেলে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। যদিও এখন হালদা নদীতে মাছ কিন্তু অবাধে ধরা নিষেধ, সেহেতু অনেকেই ওই এলাকার যারা আছেন তারা জেলের এই পেশাটা পরিবর্তন করে অন্যান্য পেশায় তারা যোগ দিয়েছেন। তো বানু মামার প্রতিদিনের কাজের মধ্যে অন্যতম ছিল সন্ধ্যায় হালদা নদীতে আর মগখালি খালে জোয়ার আসার পূর্বে খালের বিভিন্ন জায়গায় মেথি আর কুড়া মিশিয়ে তিনি ছিটিয়ে দিয়ে আসতেন। আর জোয়ার নামার সময় সেখানে গিয়ে হাত জাল দিয়ে মাছ ধরতেন। যেহেতু মগখালি খালটা তার বাড়ির সাথেই লাগানো ছিল, সেহেতু তিনি প্রথমে হালদা নদীতে জাল মেরে মেরে পরে মগখালি খালে মাছ ধরে রাতের শেষে বাড়িতে চলে যেতেন। সকালে সেই মাছ বিক্রি করতেন। এইভাবেই তার দিনকাল চলছিল। তো এমনই একদিন সন্ধ্যায় নদীতে ওই মেথি কুড়ো ছিটিয়ে তিনি হাত জাল নিয়ে বের হন। তো বলে রাখা ভালো, নদীর বিভিন্ন জায়গায় একইভাবে কিন্তু মাছ পাওয়া যেত না। কিছু কিছু জায়গা ছিল যেখানে ওই বানু মামা জানতেন যে এখানে মাছ পাবেনি, আর এসব জায়গা তিনি গুছিয়ে চিহ্ন দিয়ে রাখতেন। তো বানু মামা প্রতিদিনের মতোই প্রথমে হালদা নদীতে জাল মারেন। বেশ কয়েকবার জাল মারার পরে তিনি তেমন মাছ পান না। তো তিনি স্বাভাবিকভাবে জাল মেরে মেরে
এগোতে থাকেন এবং মগখালি খালে ঢুকে মগখালি খালে জাল মারতে থাকেন। তিনি দেখলেন তার কুড়ো মেথি দেওয়া স্থানে কে যেন আগেই জাল মেরে মাছ ধরে নিয়ে গেছে। তিনি মনে মনে বেশ ক্ষুব্ধ হলেন, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছিলেন না সেখানে, আর কারোর সাথে ঝগড়া করারও সুযোগ পান না। কে মারলো, কে এই কাজ করলো বোঝা যাচ্ছে না। তো এদিকে জাল মারতে মারতে ক্লান্ত হওয়ায় নদীর পাড়ে বসে কতক্ষণ জিরিয়ে নেন। রাত ঘনিয়ে আসায় আবার উঠে জাল মারতে থাকেন তিনি। এভাবে তিনি এক পর্যায়ে সেই যুগীর চিতার পাশে চলে আসেন। অন্ধকার আর ঝিঝি পোকার ডাক সবকিছু মিলিয়ে একটা ভৌতিক পরিবেশ সৃষ্টি হয়েছে সেখানে। যদিও বা প্রায়ই প্রতিদিন তিনি রাতে মাছ ধরেন, সেহেতু তার মনে কিন্তু কোনো ভয় ডর কাজ করতো না। কিন্তু আজ কেন জানি তার শরীরটা ভারী হয়ে ওঠে। পরিবেশ মনে হচ্ছে অন্য দিনের থেকে আজকে একটু বেশি নীরব। যেহেতু অন্য দিনের চেয়ে আজকে মাছ কম পেয়েছিলেন, সেহেতু তিনি তার চিহ্নিত মাছ বেশি পাওয়ার জায়গায় জাল মারছিলেন এবং দেখলেন প্রায়ই সবগুলো বিশেষ জায়গায় কে যেন আগে থেকেই জাল দিয়ে মাছ ধরে নিয়ে গেছে এবং সেই মাছ ধরার চিহ্নগুলো পারে বোঝা যাচ্ছে। শামুক, তারপরে ওই বিভিন্ন লতা পাতা, ডাল, অনেক সময় জাল মারলে দেখা যায় না জালের সাথে এগুলো উঠে আসে, সেগুলো যখন ছাড়ানো হয় তখন ওই তীরে পড়ে থাকে বা পাড়ে পড়ে থাকে, এরকম করে পড়ে আছে, তাহলে বোঝা যাচ্ছে যে এখানে আগে থেকে কেউ মাছ ধরেছে। তো উনি তো খুব রাগান্বিত, কে এই কাজ করছে। এখন উনি দেখেন যে একটা জায়গা আছে, সেটা ওই চিতার একটা জায়গায় মাছ বেশি পাওয়া যায়, ওই বিশেষ জায়গায় কেউ জাল ফেলেনি। তো তিনি ওখানে জাল ফেলে অপেক্ষা করছিলেন, দেখি মাছ ধরার চেষ্টা করি। তো এমন সময় তিনি খেয়াল করলেন তার পেছনে খালের পাড়ে কালো মোটা একটা লোক খালি গায়ে জালের মতো কিছু একটা নিয়ে বসে আছে, আর তার সাথে একটি মাছের ডুলিও রয়েছে, তার মধ্যে মাছ ধরে রাখে আর কি। তো বানু মামা তাকে দেখে তো অবাক, কেননা তিনি আগে এই লোককে কখনো কোথাও দেখেননি। এবার তিনি তাকে উদ্দেশ্য করে বললেন, এই কে তুই? আমি মাছ ধরার জন্য কুড়ো মেথি দিয়ে গেলাম, আর তুই আমার আগে আমার জায়গায় এসে জাল ফেলে মাছ ধরে নিয়ে যাচ্ছিস, তোর আক্কেল নাই? তো বানু মামার কথা শুনে লোকটা নীরব। তো বানু মামা আবার বললেন, এই কে তুই? তোকে তো আগে কখনো দেখিনি। এবার লোকটা মুখ চওড়া করে হেসে দেয়। বানু মামা দেখেন অন্ধকারেও কালো লোকটার সাদা ধবধবে দাঁত স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, মানে হচ্ছে অন্ধকারে লোকটার দাঁত বাদে অন্য কিছু তেমন একটা স্পষ্ট দেখা যাচ্ছিল না। বানু মামার কথা শুনে লোকটা উঠে দাঁড়ায় আর বানু মামাকে উদ্দেশ্য করে বলে, রাগ করো না দাদা, আমি তোমার মাছ তোমাকে দিয়ে যাব। বানু মামা দেখলেন লোকটার পেট অনেক মোটা আর তেল চটচট করছে পুরো শরীরে, আর কেমন একটা আষ্টে গন্ধ আসছে শরীরের, লোকটার শরীর থেকে অনেক দূর থেকেও সেই গন্ধ পাওয়া যাচ্ছে। আর চাঁদের আলো যতটুকু ছিল সেটাতেই মোটামুটি ওই লোকটার অবয়ব বোঝা যাচ্ছিল, কিন্তু চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছিল না। বানু মামা পরে বলেন, আমার লাগবে না তোর মাছ, কিন্তু তুই কে সেটা আগে বল। তখন ওই লোকটি বলে, আমার নাম শান্ত, তুমি আমায় চিনবে না। এই বলে সে বানু মামার থেকে একটু সামনে গিয়ে আবার জাল ফেলে মাছ ধরা শুরু করে। বানু মামা তো এবার রেগে একদম অগ্নিশর্মা হয়ে যান। এত কষ্ট করে তিনি মাছ ধরার ব্যবস্থা করে গেলেন, অথচ এই লোক তার আগেই সব মাছ লুটে পুটে নিয়ে যাচ্ছে। বানু মামা আরো খেয়াল করলেন মানুষটা জাল নদীতে ফেলার সাথে সাথে টেনে তুলছে। স্বাভাবিকভাবে তো জাল ফেলার পরে একটু অপেক্ষা করতে হয়, কিন্তু সে একটু অপেক্ষা করছে না, কিন্তু তার জাল ভর্তি মাছ উঠে আসছে। বানু মামা অবাক হলেও ভাবলেন হয়তো মাছ আজকে একটু বেশি ধরা পড়ছে। যেহেতু বানু মামা আর ঝগড়া বাড়াতে চাননি, তো তিনি ভাবলেন আজকে আর মাছ ধরবো না। এইভাবে তিনি নিজের জাল টেনে তুলে নদীর পাড়ে উঠে বাড়ির দিকে হাঁটা দেন। হেঁটে যাওয়ার সময় তিনি দেখেন সেই কালো লোকটা, ওই পেটকু লোকটা, যার পেট মনে হচ্ছে শরীর থেকে বড়, সে এক মনে মাছ ধরেই যাচ্ছে। মাঝে মাঝে তাকাচ্ছিলেন পেছন দিকে। তো তিনি মনে মনে এমন রাগ করেন, রাগে গজগজ করতে করতে বাড়িতে চলে আসেন। আর পরের দিন তিনি কুড়ো এবং মেথি নদীতে দেন না। তিনি ভাবলেন যে আমি কুড়ো মেথি নদীতে ফেলি আর মাছ ধরে অন্য লোকে। তো তিনি ভাবলেন যে আজকে আমি এগুলো দেব না, দেখি ওই লোকটা কি করে। তবে তিনি
আজকে বের হওয়ার সময় তার বড় ছেলে মনু দাসকে সাথে নিয়ে বের হন, যিনি আমাদেরকে এই ঘটনাটা বর্ণনা করেছেন। তো মনুর বয়স 10 থেকে 11 বছর হবে। তো মনুর হাতে দেন একটা ল্যাম্প, কিন্তু তিনি আজকে দেখলেন কেউ নেই নদীতে। তো তিনি স্বাভাবিকভাবে বিষয়টা নেন এবং বাড়িতে চলে আসেন। এর দুদিন পরে বানু মামা আবার রাতে জাল নিয়ে বের হন এবং ওই একই জায়গায়, মানে ওই যোগীদের চিতার পাশের জায়গায় এসে বানু মামা আবার ওই লোকটাকে দেখতে পান। আজকে দেখলেন লোকটা নদীর ওই পারে, মানে অপর পাশে, আর বানু মামা নদীর উল্টো পাশে, মানে ওই লোকটার উল্টো পাশে। লোকটা বানু মামার দিকে তাকিয়ে হাসছে। তো বানু মামা রাগ করে বললেন, কিরে কি হয়েছে, এত হাসছিস কেন? তখন লোকটা বলে, দাদা 6টা চিংড়ি আর 3টা বাইল্লা মাছ নিয়ে বাড়িতে গিয়ে কি করবে? বানু মামা এটা শুনে তো অবাক, ভাবলেন তার লুঙ্গির গোছার খবর লোকটা কিভাবে জানে। অর্থাৎ বানু মামা মাছ ধরে সেগুলো লুঙ্গির গুছায় নিত। তো সে আবার বলে ওঠে, দাদা আমার মাছগুলো নিয়ে যাও। এই বলে সে নদীর ওপার থেকে সাঁতরে এই পাশে চলে আসে। বানু মামা তো সাঁতার দেখে অবাক, এই মোটকা পেটকু লোকটা এত জোরে সাঁতার দিল খুব অল্প সময়ের মধ্যে। যদিও নদীর এটা তো আসলে ছোট্ট একটা খাল, কিন্তু মনে হচ্ছে কয়েক সেকেন্ড লেগেছে তার এই পাশে আসতে। তো যাই হোক, সে সাঁতরে এই পাশে চলে আসে। তো বানু মামা তার দেয়া মাছ নিতে প্রথমে অস্বীকার করে, কিন্তু লোকটার জোরাজুরিতে তিনি নিতে বাধ্য হন। বানু মামা দেখলেন লোকটার মাছের ডুলি একদম মাছে ভরা, আর যে মাছগুলো আছে সবগুলোই খুব লোভনীয় মাছ। চিংড়ি, বাইল্লা, আইর, সব ধরনের মাছই তার ডুলিতে আছে। তো বানু মামা জিজ্ঞেস করে, কোন শান্তরে তুই, তোকে তো আগে কখনো দেখিনি রে। তখন লোকটা বলে, দাদা আগে দেখোনি, এখন থেকে দেখবে, আর আমি তোমাকে মাছ দেব প্রতিদিন। এই বলে সে ওই যে চিতা, ওই চিতার দিকে সে চলে যায়। তো বানু মামা অবাক হন, কিন্তু মনে মনে খুশি হন। তিনি ভাবলেন, কে এই লোক তা তো জানি না, কিন্তু মাছ তো পাইলাম, আমাকে তো মাছ দিল। মনে হয় ওই যে আমার যে জায়গাগুলো আছে সেখান থেকে ও রেগুলার মাছ ধরে, এই জন্য আমাকে সে ওই মাছ থেকে কিছু দিচ্ছে। তো যাই হোক, তখনও তার মনে কিন্তু ভয়ের কিছু আসেনি, যেহেতু উনি গ্রামের লোক, রাতের বেলা মাছ ধরতেন, আর রাতের বেলা মাছ ধরতে গেলে তো প্রচুর সাহসও লাগে, তাই না? তো তিনি আর জাল না ফেলে বাড়িতে চলে আসেন। সকালবেলা বাড়ির লোকজন তার এই মাছ দেখে খুবই অবাক হন, যে এত মাছ, এত ভালো ভালো মাছ তো বড় বড় জাল পেতেও পাওয়াটা অনেক কঠিন। তো কিভাবে কি পেয়েছে এটা বানু মামা বাড়ির কাউকে বলে না। পরদিন রাতে তিনি আবার একই জায়গায় মাছ ধরছিলেন। বানু মামা কিন্তু আজকে সেই শান্তকে দেখতে পাননি। তিনি জাল ফেলে অপেক্ষা করছিলেন। এমন সময় তিনি দেখলেন পানিতে মুখ আর পেট ভাসিয়ে শান্ত ভেসে ভেসে আসছে। তো বানু মামা এই দৃশ্য দেখে প্রথমে ভয় পান, কেননা পানিতে শুধু শান্তের কালো মুখ আর বড় পেট বাদের কিছু দেখা যাচ্ছিল না, মানে শরীরের অন্য অংশ পানির নিচে ছিল। ঠিক একটা মৃত জিনিস যদি ভেসে ভেসে যায় কেমন দেখায়, বা আমরা যদি লাইফ জ্যাকেট পরে পানিতে ভেসে থাকার চেষ্টা করি পা এবং মাথা দিয়ে, কেমন দেখাবে, ঠিক অমনটা। কিন্তু তার শুধু মাথা এবং পেটটা দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। তো তিনি এই অবস্থা দেখে প্রথমে ভয় পান, কিন্তু ভয় পেয়েছিলেন বলতে প্রথমে মনে হয় কি ভুটটুট কিনা, পরে তখন দেখে এটা হলো শান্ত। তো উনি ধমক দিয়ে বলেন তাকে, এই বেটা কি করস পানিতে? তখন সেই লোকটা বলে ওঠে, তোমার জন্য কি আনছি দেখো দাদা। এই বলে সে পানি থেকে কুলের দিকে আসতে থাকে। কুলে এসে বানু মামাকে বিশাল এক আইর মাছ দেখায়। মাছটা দেখে তো বানু মামা অবাক, এত বড় আইর মাছ তিনি কখনো ধরতেই পারেননি। কালে ভদ্রে কখনো দেখেছেন বাজারে, অন্য লোকে ধরেছে, কিন্তু এত বড় আইর মাছ উনি কখনোই ধরেননি। আর এইটা দেখে উনি তো খুবই খুশি হন। ওই লোকটা বলে, এই নাও দাদা, এটা তোমার জন্য নিয়ে আসছি। তখন বানু মামা বলেন, এত বড় মাছ আমি কিভাবে বাড়িতে নেব, তাছাড়া তুই তোর বাড়িতে নিবি না? তখন লোকটা আগের মতো করে কোনো কথা না বলে সেই চিতার দিকে উঠে কোন দিকে যেন চলে যায়। এদিকে বানু মামা কি করবে ভেবে মানে মানে কুল পায় না যে এত বড় মাছ উনি কিভাবে নেবে। তো যাই হোক, কোন রকম ভাবে জাল দিয়ে বেঁধে সেদে কোনো মতে টেনে হিস্টে বাড়িতে নিয়ে যায়। এত রাতে এত বড় মাছ দেখে কিন্তু সবাই অবাক। জানতে চাইলে বানু মামা বলেন, এই পাইছি আর কি। তিনি পরদিন সকালে মাছটা স্থানীয় বাজারে বিক্রি করে বেশ টাকা পান। তো এইভাবে ওই চিতার কাছে গিয়ে ওই শান্তর দেয়া মাছ পেতে পেতে ওনার কিন্তু একটা লোভ লেগে গিয়েছিল। এই জন্য কিন্তু
ওইদিকে যাওয়ার জন্য ওনার মন বেশ আকুপাকু করত। তো যেটা হয় সেটা হলো যে এই ঘটনা 2 দিন পর, মানে এর মধ্যে আর উনি মাছ ধরতে বেশ টাকা পয়সা পেয়েছিল, আর বাড়ির কাজ তো কিছু ছিল, ওই কাজগুলো করছিল। তো 2 দিন পরে বানু মামা আবার মাছ ধরতে যান। বাড়ি থেকে বের হবার সময় তার স্ত্রী তাকে বলেন, আজকে তাড়াতাড়ি বাড়িতে চলে এসো, কারণ আজ কিন্তু অমাবস্যা। তো বানু মামা যথারীতি মাছ ধরছিলেন, আর এক পর্যায়ে মাছ ধরতে ওই স্থানে চলে আসেন। আসলে ওই স্থানে তিনি ইচ্ছা করে এসেছিলেন, খুব দ্রুত মাছ ধরতে ওদিকে চলে আসেন। অন্যান্য সময় তো মাছের ধরার জন্য উনি জাল ফেলেন, আস্তে আস্তে ওদিকে আগাতে থাকেন, কিন্তু ওনার মন মনে হচ্ছিল ওইদিকেই যাই, ওদিকে গেলে তো মাছ পাওয়া যাবে, যদি শান্ত কিছু মাছ দেয়, ওই চিন্তা করছিলেন আর কি। তো বানু মামা ওদিকে যখন যান, মাছ ধরার চেষ্টা করছিলেন, আর আশেপাশে তাকাচ্ছেন যে শান্ত কোথায় আছে, তাকে খুঁজছিলেন মনে মনে। তিনি দেখলেন আজকে আর শান্তকে দেখা যাচ্ছে না। তিনি নদীর পাড়ে উঠে চারদিকে দেখলেন। তো একটু পর তিনি দেখতে পান যে ওই যে যে যুগীর যে চিতা বা শ্মশান রয়েছে, ওখানে বাঁশের মধ্যে অল্প অল্প আগুন জ্বলছে। তিনি চিন্তা করলেন শান্ত তো ওইদিকে যায়, নিশ্চয়ই ওইদিকে আছে, তাহলে যাই দেখি। তিনি ওইদিকে এগিয়ে যান। এগিয়ে গিয়ে দেখতে পান 2 থেকে 3 জন লোক হবে, মোটা কালো, পেট মোটা, ওই যে ঠিক শান্তর যে বডি ঠিক ওই রকম, আগুনের মতো কিছু একটা জ্বালিয়ে বিড়বিড় করে কি কি যেন বলছে। তিনি আরো একটু কাছে যান দেখার জন্য। তিনি ঠিক বুঝতে পারছেন না ওই লোকগুলোর মধ্যে শান্ত আছে কিনা, এই জন্য একটু দেখার জন্য এগিয়ে গিয়েছিলেন। তিনি আরো কাছে গিয়ে দেখতে পান একটা মৃত মানুষকে সামনে তারা রেখেছে, এবং ওই জায়গাতে তারা ওই মৃত মানুষের পাশে বসে বিড়বিড় করে কিছু বলছে। এবার তিনি এটা দেখে ভয় পেয়েছেন। তিনি ভয়ে দৌড় দিতে যাবেন, হঠাৎ করে মনে হলো উপর থেকে ধপাস করে সামনে এসে নামলো ওই শান্ত। এবার কিন্তু তার মুখে কোনো হাসি নেই, চোখ দুটো লাল জল করছে। সে নিজের পেট চাপড়াতে থাকে 2 হাত দিয়ে, ধপ ধপ শব্দ হয়, এবং সে বলে, দাদা মাছ খাইয়ে তো তোমাকে লোভ ধরিয়েছি, মোটা করেছি, বলি দেব বলে, আর তুমি পালাতে চাও? তা তো হবে না। এই বলে সে বানু মামার হাত ধরে ফেলে, আর এতক্ষণ বসে থাকা মোটা কালো লোকগুলো উঠে দাঁড়ায়, আর বানু মামাকে ওই শান্ত সে কাঁধে তুলে নিয়ে মাটিতে ধপ ধপ করে পা ফেলে নাচতে থাকে, আর সবাই মিলে বিকট অট্ট হাসি দিতে থাকে। বলি হবে, আজ বলি হবে, নরবলি হবে, মানুষের বলি হবে, এই বলে তাকে নিয়ে নদীর পাড়ে গিয়ে ওই শান্ত কাদায় ছুঁড়ে মারে। তারপর একজন লাফিয়ে বানু মামার কাছে গিয়ে বানু মামার পা ধরে কাদায় এদিক ওদিক টানাটানি করতে থাকে। একজনের শেষে অন্যজনে এভাবে টানছে আর পেট চাপড়িয়ে অট্টহাসি দিচ্ছে। ভয়ঙ্কর এক অবস্থা। এদিকে বানু মামা নিজের সব শক্তি দিয়ে চিৎকার করতে থাকেন। এক পর্যায়ে তাকে কাদার মধ্যে আছাড় দিতে থাকে তারা। মামা এত জোরে কাদা গিয়ে পড়েছে যে তিনি সাথে সাথে জ্ঞান হারান, আর তার শরীর প্রচন্ড ব্যথা লাগছিল, কারণ এইভাবে টানা হেঁচড়া তাকে করছে, শরীর বিভিন্ন জায়গায় ছুলে যাচ্ছিল। এরপর তার কিছু মনে নেই। সকালে তিনি যখন চোখ খোলেন তখন দেখলেন তার পাশে বসে বাড়ির সবাই কান্নাকাটি করছিল। পরে তাকে অনেক ঝাড়ফুঁক করা হয়। তার কোমরে বেশ আঘাত লেগেছিল। অনেকদিন তিনি অসুস্থ ছিলেন। সুস্থ হওয়ার পর সবাইকে ঘটনা খুলে বলেন। তবে সুস্থ হলে তিনি আগের মতো আর রাতে মাছ ধরতেন না। তিনি বাড়ির অন্যান্য কাজ করতেন, এবং বাড়ির অন্যান্য কাজ করতেন বলতে উনি কিন্তু ঘর তৈরি করতে পারতেন। এই জন্য উনি পরবর্তীতে বাড়ি তৈরির কাজগুলো করতেন। মাছ ধরলে উনি দিনের বেলা ধরতেন। এখন আসি কিভাবে ওই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আল্লাহ তাআলা ওনাকে ফেরত এনেছিলেন। সেটা হলো, বানু মামার এক ভাতিজা, নাম হচ্ছে শিবু দাস। এই শিবু দাস যখন দেখলো যে বানু মামা বড় বড় মাছ পাচ্ছে, তখন তার কিন্তু আগ্রহ জন্মে যে বানু মামা কোন দিকে মাছ ধরতে যায় বা কোন অংশে এই মাছগুলো বেশি পাওয়া গিয়েছিল। এই তথ্যগুলো নিয়েছিল বানু মামার বাড়িতে এসেই। তো বানু মামা ওই কালো ব্যক্তির ব্যাপারটি কিন্তু বলেনি। তো তার মনেও ইচ্ছা ছিল যে সেও ওই জায়গাতে মাছ ধরতে যাবে। তো এই কারণেই ওই অমাবস্যার রাতে সেও আলাদাভাবে ওই জায়গাটাতে মাছ ধরতে গিয়েছিল। মাছ ধরতে যাবার পর সে যখন ওই যোগীর চিতার কাছে আসে, তখন সে ওই ঝোপের ভেতরে গোঙানির আওয়াজ শুনতে পায়।
তখন সে সন্দেহ করে কি ব্যাপার, ওইদিকে শব্দ আসে কিসের, এই শব্দটা মানুষের শব্দের মতো মনে হচ্ছে। আর উনি সারা পথে কিন্তু কোথাও বানু মামাকে দেখতে পাননি, এই জন্য তার মনে একটু সন্দেহ লাগে যে কোনো বিপদ টাপদ হলো না তো। আর ওই জায়গাটা কিছুটা প্যারানরমাল বিষয়গুলোর কারণে কুখ্যাত ছিল, এই বিষয়টা আবার শিবু দাস জানতো। তো এই কারণে সে ওই দিকটাতে যায় এবং গিয়ে দেখে যে বানু মামা একা একা পড়ে আছে, আশেপাশে কেউ নেই। তখন তাকে ওইখান থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়। যখন বানু মামা কিছুটা সুস্থ হন তখন পুরো ঘটনাটা বলেন এবং এই যে বড় বড় মাছ তিনি পেতেন, এই মাছের রহস্য কি, এসব বিষয় তিনি খুলে বলেন সকলের কাছে। আর এই বিষয়গুলো যখন জানাজানি হয় তখন মূলত সকলে রাগারাগি করে যে তুমি ওই দিকটাতে গেছো কেন, ওইদিকে তো কেউ যায় না, মাছ বেশি পেলেই কি যেতে হবে। প্রিয় লিসেনার্স, এইখানে ওই যেই কালো পিশাচটি সে কিন্তু একটা ফাঁদ পেতেছিল, নিশ্চয়ই আপনারা এই ঘটনাটা শুনে বুঝতে পেরেছেন। এই ফাঁদের কারণে বানু মামা সে বারবার ওখানে যেত, ওই পিশাচ তাকে মাছ দিত এবং ওই মাছের লোভে লোভে সে কিন্তু ওইখানে যেত এবং এভাবেই এই অমাবস্যার রাতে তাকে বলি দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু আল্লাহর অশেষ রহমতে তার হায়াত ছিল, এই কারণে ওই পিশাচরা তার কোনো ক্ষতি করতে পারে নাই। যদি ওইখানে বানু মামা মারা যেতেন তাহলে হয়তো বা ওই পিশাচের ঘটনাটি চিরকালের জন্য হারিয়ে যেত, কেউ জানতো না যে বানু মামা কি কারণে মারা গিয়েছে। উনি জীবিত থাকার কারণেই মূলত এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ পরবর্তীতে জানা গিয়েছিল। বানু মামা কিন্তু মারা গিয়েছেন 2019 সালে। আসসালামু আলাইকুম লিসেনার, আমি মোহাম্মদ রবিউল ইসলাম, এসেছি মিরপুর থেকে। জি, তো রাসেল ভাই, আপনাকে আবারও ধন্যবাদ আসলে সেকেন্ড টাইমের মতো আমাকে স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। তো রাসেল ভাই, আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব এটা মাদারীপুর জেলার একটা গ্রামের ঘটনা। জি। তো এটা আমি শুনেছি আমার বাবার মুখ থেকে। জি জি। তো ঘটনাটা ঘটেছিল রাসেল ভাই আজ থেকে 55 থেকে 60 বছর আগে। ঘটনাটি মাদারীপুর জেলার একটি গ্রামে ঘটেছিল রাসেল ভাই। আমি সরাসরি ঘটনা চলে যাচ্ছি। মাগুরা থেকে 7-8 জনের একটি কিষানের দল এর সাথে ঘটেছিল ঘটনাটি রাসেল ভাই। আচ্ছা। যারা পেটের তাগিদে মৌসুমী কৃষি কাজ করার জন্য আসছিল আমাদের গ্রাম থেকে 3-4টা গ্রাম পরে একটা গৃহস্থ বাড়িতে। রাসেল ভাই, আখের মৌসুমে আখ কাটা এবং মারাই করার কাজের জন্যই তারা এসেছিল। জি। রাসেল ভাই, ওই সময় মাগুরা থেকে ওই আমাদের যে গ্রাম মাদারীপুর জেলার যে গ্রাম, সেখানে আসতে রাসেল ভাই যাতায়াত ব্যবস্থা বলতে ছিল আপনার নৌকা, পায়হাঁটা পথ এবং ভ্যান গাড়ি আর কি, যেটা আসলে স্বাভাবিকভাবে ওই যে 5টার পরে আর এগুলো আর কি ওইভাবে পাওয়া যেত না রাসেল ভাই। তো মাগুরা থেকে আসার পর নৌকা পথে আসার পর রাসেল ভাই যেখানে তাদের আসলে ওই যে ঘাটে তাদের নামতে হবে, এটা বর্তমান আপনার কাউরাকান্দি নামক একটা ঘাট আর কি, যেটা মাদারীপুর যাওয়ার সময় আর কি পরে আর কি পদ্মা নদীর পাড়ে আর কি। তো তারা এসে যখন আসলে যে আপনার ওই ঘাটে নামে তখন অলমোস্ট আপনার 6:30 থেকে 7টার মতো বেজে যায় আর কি আসল ভাই। তো যার ফলে তারা এসে দেখে যে ঘাট থেকে কোনো ভ্যান বর্ণ কিছু পাওয়া যাচ্ছে না। আর যদি তারা চিন্তা করে যে যদি হেঁটেও যায় তাহলে আমাদের অলমোস্ট 7-8 ঘন্টা লেগে যাবে। তো 6:30 7টা বাজে। তো তারা এটা চিন্তা করতে করতে বললো যে আগে আমরা যেহেতু নামছি, তো যেহেতু 7-8 জনের একটা টিম, 8 জনের মতো, তারা বলে যে চলো তাহলে আমরা আগে কিছু খাই এখান থেকে। একটা দোকান খোলা ছিল, তারা এখানে গিয়ে ওই কলা রুটি টুটি যা পায় এগুলো খায় এবং তাদের চা পান খেয়ে তাদের সাথে ওই মানে গ্রামের যেহেতু কৃষক রাসেল ভাই, তারা তখন ওই বিড়ি টিড়িগুলো খায় আর কি, তারা বিড়ি কিনে নেয়। নেওয়ার পরে তাদের মধ্যে আলোচনা করতে করতে তার মধ্যে দুজন বলে যে তো আমরা এখানে বসে থেকে তো লাভ নেই, সারা রাত তাহলে বসে থাকতে হবে। আর আমরা যেহেতু আস্তে আস্তে দেরি হয়ে গেছে, আমরা টাইম মতো পৌঁছতে পারবো না গৃহস্থ বাড়িতে, আমাদের বকাঝকা শুনতে হবে। তো তাদের মধ্যে দুজন বলে যে তাহলে আমরা এক কাজ করি, আমরা যেহেতু রাত আর এবং আমরা 7-8 জন আছি, তো আমরা আস্তে আস্তে হাঁটতে থাকি। 7-8 ঘন্টার রাস্তা, আমরা সকাল সকাল তাহলে পৌঁছে যেতে পারবো ওই বাড়িতে, যে বাড়িতে যাবো। তারপর সকালে নাস্তা নাস্তা করে কাজ শুরু করলাম স্বাভাবিকভাবে। তো যেই ভাবনা রাসেল ভাই সেই অনুযায়ী তারা কাজ করে, তারা তাদের মতো হাঁটা শুরু করে আর কি। তো রাসেল ভাই তারা হাঁটতে হাঁটতে যখন আনুমানিক রাত 3টা 3:30টার মতো বাজে আর কি, এমন একটা সময় তারা ওই গ্রামের কাছাকাছি চলে যায়। মানে অলমোস্ট আমাদের গ্রামের 2-3টা গ্রাম পরেই আর কি ওই বাড়ি আর কি। তো আমাদের গ্রামের ঠিক আগে একটা গ্রামে এসে তারা যখন দেখে যে অনেক রাত এবং ক্লান্ত হয়ে গেছে রাসেল ভাই, অনেকক্ষণ হাঁটছে এবং যেহেতু টানা জার্নি করতেছিল,
তো তারা একটু দূরে দেখতে পায় যে একটা গৃহস্থ বাড়িতে আর কি ওই আপনার ওই রাতের বেলায় মানে দেখা যাচ্ছে আর কি উঠানের মধ্যে আপনার ইয়ে জ্বলতেছে আসলে হারিকেন যেটাকে বলে আর কি, কেরোসিন তেল দিয়ে যেটা জ্বালায়। তো হারিকেন দেখে তারা বলে যে মনে হয় বাড়িতে কেউ জেগে আছে, তো আমরা চলেন সবাই মিলে গিয়ে একটু ওই বাড়ির মালিককে যদি পাই তাহলে একটু রিকোয়েস্ট করে তাদের এখানে থেকে গেলাম। সে আমার কাছাকাছি চলে আসলে বেশিক্ষণ লাগবে না, তারপরে আমরা সকালবেলা ফজরের আজানের পরে গৃহস্থ বাড়ি থেকে কাজ শুরু করলাম। তো যেটা ভাবনা ছিল সে অনুযায়ী তারা ওই বাড়িতে যায়। যাওয়ার পরে তারা বাড়িতে উঠোনে ঢোকা মাত্রই, গেট দিয়ে ঢোকার মাত্রই যেটা দেখে রাসেল ভাই যে একজন বয়স্ক লোক, অ্যারাউন্ড 70 ঊর্ধ্ব একজন লোক, সে ওই বসে বসে হুক্কা যেটাকে বলে রাসেল ভাই, তামাক আর কি, আপনার হয়তো আপনি জেনে থাকবেন। তো ওই হুক্কা খাচ্ছিল আর কি বসে বসে, সে চেয়ারের মধ্যে, একটা ছোট একটা চেয়ারের মধ্যে বসে হুক্কা খাচ্ছিল, ভালো বয়স তার। তো সে ওই জিজ্ঞেস করে যে কোথা থেকে আসছো, ডিটেলস বলার পরে বলে যে হ্যাঁ আমি তো ওই বাড়ি চিনি, তোমার ওই বাড়িতে কাজের জন্য আসছো, ঠিক আছে। তো রিকোয়েস্ট করে যে আমরা আপনাদের বাড়িতে একটা থাকতে যেতেছি। সে বলে যে হ্যাঁ সমস্যা নেই, আমরা বাড়িতে দুজনেই আছি, আমি আর তোমার চাচি আর কি, তো আমাদের সামনের একটা ঘর পুরোটাই ফাঁকা, তোমরা থাকতে পারবে, সমস্যা নেই। তো রাসেল ভাই তখন তাদের বলে যে ঠিক আছে তোমরা আসছো এত দূর থেকে, তো তোমরা কাজ করো, হাত মুখ ধোও, আর আমি আমার স্ত্রীকে বলতেছি খাবার দেওয়ার জন্য, তোমরা খাবার টাবার খাও, তারপরে ওই সামনের ঘর দেখে দিব, এখানে গিয়ে ঘুমিয়ে পড়ে সবাই। তো রাসেল ভাই তো তার হাত মুখ ধুয়ে আসে, এরপরে তার স্ত্রীকে ডেকে তাদের খাবার দিতে বলে। তো তারপরে সত্য স্ত্রী বস কাছাকাছি ছিল, তো তাদের আসলে রাসেল ভাই সবচেয়ে অবাক করে যে ব্যাপার রাসেল ভাই, ওই রাতের বেলা রাসেল ভাই তাদের আটজনকে যে খাবারটা দেওয়া হয় রাসেল ভাই, মানে একটা বিয়ে বাড়িতে যে ধরনের মানে আয়োজন থাকে আর কি, বিরাট আয়োজন এক কথা রাসেল ভাই, সব ধরনের খাবারই সেখানে ছিল, দধি থেকে শুরু করে মিষ্টি যা ছিল আর কি সবকিছু ছিল। তো তারা একটু অবাকও হয়, আবার মানে তাদের তো আসলে গ্রামের লোক রাসেল ভাই, তো বছরে মানে একদিন এরকম খাবার তাদের পাওয়া মানে জোটে না আর কি এক কথায়। তো মানে দেখে আর লোভ সামলানো যায় না আর কি, তারা খেয়েতে পেট ভরে খায় আর কি যতক্ষণ মন চায় আর কি খাওয়ার পরে। তো তাদের হাত মুখ ধুয়ে আবার তারা তাদের যে রুমে নিয়ে যায় রাসেল ভাই থাকার জন্য, এখানে একটা ব্যাপার আছে যে আসলে ওই সময় 55-60 বছর আগে রাসেল ভাই মানে একটা বাড়ির মধ্যে এই ধরনের মানে ব্যবস্থা থাকার জন্য, ঘুমানোর জন্য এই ধরনের ব্যবস্থা মানে থাকতে পারে এটা চিন্তার মতো না আর কি, খুবই আলিশান অবস্থা রাসেল ভাই। তো তাদের যে ঘর নিয়ে যাওয়া হয় তাদের মানে দোতলা একটা ঘর, তো সেখানে আপনার ওদের যে রুমে থাকতে দেয় ওখানে 2টা খাট ছিল রাসেল ভাই পাশাপাশি, খুবই ভালো মানে সাজসজ্জা করানো আর কি। তো তাদের দেখা দেওয়া হয় তারা ওইখানে ওই 4 জন করে রাসেল ভাই 2টা খাটে শুয়ে পড়ে, যেহেতু ক্লান্ত রাসেল ভাই তারা আসলে ওই শোবার পরপরই রাসেল ভাই ঘুমিয়ে যায়। তো রাসেল ভাই তারা যেটা পরে যে ঘটনা ঘটে সেটা হলো রাসেল ভাই, এর মধ্যে একজনের রাসেল ভাই ফজরের আজানের মানে শুনতে শুনতে তার ঘুমটা ভেঙে যায় রাসেল ভাই। তো সে আজান শুনে যখন মানে চোখ মেলে, সে রাসেল ভাই উপর হয়ে শুয়েছিল, মানে সোজা একটা চোখ দুটো আকাশের দিকে ছিল, সে তাকিয়ে দেখে যে রাসেল ভাই একটা আবছা অন্ধকার একটা আকাশ আর কি এক কথায়। তো তার ঘরের মধ্যে ছিল, আকাশ তো দেখার কথা না রাসেল ভাই। তো সে এটাতে খুবই অবাক হয় এবং সে চিন্তা করে যে আমি এখানে কিভাবে আসবো, এবং সে তখন একটু অবাক হয়ে যে আমার সাথে যারা ছিল তারা কোথায় আর কি। দেখার জন্য সে ডান বামে তাকায়, তো দেখে যে রাসেল ভাই সবাই শুয়ে আছে আর কি, কিন্তু শুয়ে আছে তারা আসলে কোনো ঘরের মধ্যে নেই রাসেল ভাই, তারা আছে ওই আপনার ফসল কাটার পরে অনেক বড় যে মানে ক্ষেত যেটাকে বলে রাসেল ভাই, যে জমিটা আছে অনেক খোলামেলা, এবং সেই মাঝখানে একটা শিমুল গাছ যেটা নিচে তারা সবাই ঘুমিয়ে আছে আড়াআড়ি ভাবে এক একজন এক একদিকে মাথা টাথা দিয়ে, এবং তারা যে বিছানা বালিশ হিসেবে যেটা দিয়েছে রাসেল, সেটা আসলে রাসেল ভাই মাটির চাকাগুলো দিয়ে রাখছে, খুবই মোলাম আরামদায়ক বিছানা মনে করে যেটা ঘুমিয়েছিল রাসেল ভাই, সেখানে তো মাটির চাকা আর কি দেখতেছে। তো সবাইকে টাকাটি করে রাসেল ভাই উঠায়, তো উঠানোর পরে সবাই খুব অবাক হয়, পরে তারা আসলে ভাবে যে আমাদের কাছে ডাকাতি করে নিলে দেখছি নেওয়ার মতো ছিল না রাসেল ভাই। তো তারা তারপরে একটু যে আমরা কোন বাড়িতে ছিলাম একটু খোঁজ নেই, তো তারা বিভিন্ন লোকজনকে জিজ্ঞেস করে বাজারে গিয়ে বা আশপাশের লোকজন ডেকে, তো কেউ এরকম কোনো বাড়ির সন্ধান দিতে পারে না রাসেল ভাই। তো তারপরে এর মধ্যে ওই গ্রামেরই একজন ছিলেন যিনি ওদেরকে ওই পাশের যে মসজিদ ছিলেন সে একটা হুজুরের কাছে নিয়ে যায়, তো আপনার মনে হয় ভয় পাইছেন, তো হুজুরের কাছে নিয়ে একটু, তো হুজুরের কাছে যাওয়ার পরে যেটা হয় রাসেল ভাই, হুজুর সবকিছু শোনার পরে সে যেটা বলে, শুনতে শুনতে একটা মজার ব্যাপার ঘটে রাসেল ভাই সেখানে। এর মধ্যে রাসেল ভাই একজনের যেটা হয় মানে স্টোরি বলতে বলতে সবাই তার বলছিল, একজন বলছিল, তার মধ্যে একজন আসলে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয় রাসেল ভাই। তো ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়, তো সে নর্মালি বলে যে ঠিক আছে তোমরা বলো আমি তাহলে ওয়াশরুম থেকে আসি। তো মসজিদে যে ওয়াশরুম আসলে সেখানে যায়, যাওয়ার পরে সে বাথরুমে গিয়ে যেটা হয় রাসেল ভাই, যেটা ঘটে সেটা হলো রাসেল ভাই সে বাথরুমে যে আসলে মানে পায়খানা যায় যেটা বের হওয়ার কথা আসলে সেটা না বের হয়ে সে যেটা দেখতে পায় আসলে সে মাটি বের হচ্ছে তার পেট থেকে আর কি রাসেল ভাই। তো সেটা দেখে সে বাইরে চলে আসে এবং হুজুরকে যখন ডিটেলস বলতাম, হুজুর বলে যে তোমাদের রাতে যে খাবারটা খাইয়েছিল সেটা আসলে খাবার ছিল না, সেটা আসলে মাটিই ছিল, যে কারণে তোমার বাথরুমের সাথে মাটিই বের হচ্ছে। আর তোমাদের এত খাবার খাওয়ার যে ইয়েটা ছিল মানে ওর যে উদ্দেশ্য ছিল
সেটা হলো মানে যাতে তোমাদের বাথরুমের দরকার হয় রাতের বেলা, এবং যখন তোমরা বাথরুমে যাওয়ার জন্য একজন একজন করে বের হবা, তখন সে একজন একজন করে তোমাদের খাবে বা মারবে, যেটাই হোক। যে জিনটা ছিল আর কি আসল ভাই, ওটা আসলে জিন ছিল যেটা পরবর্তীতে করে। আর হ্যাঁ, যেটা হয় রাসেল ভাই, তো ওরা এটা করার আপনার এরপরে যেটা হয় রাসেল ভাই, এটা শোনার পরে তো এটা আবার ওইখানকার ভাবে প্রবাদ অনুযায়ী যে নামটা আছে রাসেল ভাই, এটাকে নাকি মক্কেল ভূত বলেন বা জিন বলেন, এটা নাম হলো মক্কেল আর কি, যাতে বোকা বানানো হয়। মক্কেল বলতে আমরা জানি বোকা করা আর কি। তো এটাই রাসেল ভাই ঘটনা। তো এটা আসলে প্রচলিত ওইদিকে, আপনি হয়তো খোঁজ নিলে জানতে পারবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রথম কাহিনীটা শুরু করি। আচ্ছা, এই কাহিনীটা আমাকে শেয়ার করছে রিপুল। এটা ওদের গ্রামের বাড়ির একটা ঘটনা। হ্যাঁ, সো এবং এটা আপনার গ্রামের নদীর ঘটনা আর কি, জল পিশাচের যদি বলে থাকি আমি সেরকম কিছু আর কি। যাই হোক, ওদের গ্রামে একজন মাঝি ছিল একসময়। মাঝি একসময় মানে কি, মানে ছিল আর কি, নট লং এগো। তো মাঝি রাতের বেলা মাছ ধরতো। তো ওদের বাড়িটা হচ্ছে বরিশাল এবং আপনার খুলনার কাছাকাছি একটা জায়গা, যেখানে নাকি অনেক নদী এবং কিছুটা ওই যে আপনার সুন্দরবনের পাশের নদীগুলো পড়ে আর কি। যাই হোক, সেই মাঝি রাতের বেলা মাছ ধরতে যেত নদীতে। তার কাজই ছিল হচ্ছে আপনার মানে শেষ রাতের দিকে সে মাছ ধরতে যেত। ওই সময় নাকি অনেক মাছ ধরা পড়তো আর কি। আচ্ছা। তো যাই হোক, একদিন সেই মাঝি রাতের বেলা মাছ ধরতে গেছে। তো তার সাথে তার ছেলে ছিল। ছেলের বয়স খুব বেশি না। আচ্ছা। ওর বয়স 11-12 বছর, কিশোর বয়সী একটা ছেলে। তো ওকে রেখেছে আপনার ওই নৌকার ভেতরটা ছই ছিল, ছইয়ের ভেতরে, এবং তারা মাছ ধরে ধরে নৌকার পাটাতনে জমাতো আর কি। আচ্ছা। এখান থেকে সে ধরে যতটুকু উঠতো তার মাছ, সেটা সে টেনে নিয়ে আসতো, এনে ছেলেকে দিত, ছেলে নিয়ে সেটা ওই পাটাতনে রাখতো, এরকম ভাবে আর কি। আচ্ছা। তো রাতে যখন তারা বের হয়, ইউজুয়াল যে জায়গাগুলোতে তারা মাছ ধরে সেখানে আরো কিছু নৌকা আছে এবং জাল ফেলছে। দেখে যে জালে মাছ খুব একটা উঠছে না আর কি। বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পর যেই ইউজুয়াল হারে মাছটা আসে সেরকম না। তো সে দেখে যে বাকি নৌকাগুলোতেও মনে খুব একটা প্রোগ্রেস নাই, কারণ তারা বুঝতে পারে নিজেদের ভিতরে কিছু সাংকেতিক কমিউনিকেশন করে নিজেরা। তো এরকম সময় সে চিন্তা করে যে আমি একটু সাইডে চলে যাই, শাখা দিয়ে একটু সামনে যেয়ে দেখি কোনো হয় নাকি, অ্যাডভান্সমেন্ট হয় কিনা। আচ্ছা। যদিও এটা খুব রিস্কি, ওইসব এলাকায় মানে এরকম রাতের বেলা সাধারণত যায় না, শাখা তো ঢুকেই না শাখা নদী। আচ্ছা। তো যাই হোক, সে আপনার শাখা নদীর দিকেই চলে যায়। তো নিজে নিজে একটা ট্র্যাক রাখে যে আমি এরকম ভাবে ব্যাক করবো। ওদের কাছে কিন্তু আসলে কম্পাস টম্পাস কিছু নেই রাসেল ভাই। আচ্ছা। আর ওইসব অঞ্চলে নাকি এই শাখা নদীতে ঢুকে গেলে কখনো যদি হারিয়ে যায় তাহলে নাকি বের হওয়া খুব কঠিন। আচ্ছা। যারা লোকাল তাদের জন্যই কঠিন, আর নতুন কেউ তো হয়তো আপনার পারবেই না। আচ্ছা। যাই হোক, তো সে যায়, শাখা নদীতে ঢুকে যায়। ঢুকে যেতে থাকে দেখে যে মানে রাতের যে অন্ধকারটা সেটা আরো ঘনীভূত হয়ে গেছে আর কি। যেহেতু আশেপাশে গাছ টাছ, ওই যে আপনার ম্যানগ্রোভ টাইপের ইগুলো আর কি, কলকাতা টাইপের। তো যেতে যেতে একটা জায়গায় যায়, সে জায়গায় যে সে দেখে যে তার মানে জালের মধ্যে ভালো সে একটা ফিডব্যাক পাচ্ছে আর কি। এবং সে জাল তুলে দেখে প্রচুর মাছ, এবং সে তুলে ফেলে, ছেলেকে ডাকে, ছেলে নিয়ে ওটা আপনার সরাই ফেলছে, পেছনে নিয়ে যাচ্ছে। তো এরকম করতে করতে সে দেখে যে প্রচুর মাছ তার উঠে গেছে, সে আরো ভেতরে যায় আর কি। যাওয়ার সময় এক পর্যায়ে সে দেখে যে তার জালটা সে পাচ্ছে। তো দেখে যে জালের মধ্যে বেশ ভালো নড়াচড়া হচ্ছে, বুঝছে যে জাল বেশ ভারী হয়ে গেছে আর কি। তো সে সেটা টানা শুরু করে, টানে গুটায় গুটায় একদম তুলে আনে, দেখে প্রচুর মাছ লাফাচ্ছে। এবং সে তখন তার ছেলেকে ডাকে, দেখে ছেলে পিছন থেকে আর আসতেছে না। আচ্ছা। তার পাটাতনে ছেলে আর আসতেছে না, কি ব্যাপার? ছেলেকে অনেকক্ষণ ডাকার পর এক পর্যায়ে ছেলে আসে। আসার পর ছেলেকে সে বলে যে আয় আমরা তুলি, এটা বেশ ভারী হয়ে গেছে আর কি। তো দেখে ছেলে তাকে সরাই দেয়, বলে আমি নিতেছি আর কি। ছেলে বলে যে আমি নিচ্ছি, তোমার লাগবে না। তো বলে ছেলে দেখে যে ছেলে একাই টেনে আপনার জালটাকে তুলে ফেলে ভেতরে। বলে এতটুকু ছেলে, ওর এত শক্তি কেমন হয়েছে? বলে বাবা তুই তো অনেক বল হয়ে গেছে তোর, তুই এত মাছ কেমনে তুলতেছে এত শক্তি? ছেলে কোনো উত্তর না দিয়ে জালটা ভিতরে তুলে নেয় এবং দেখে যে যেখানে মাছ যা ছিল ওখানে আনলোড করার সব আনলোড করে আবার তাকে জালটা খুব দ্রুতই ফিরিয়ে দেয়। তো সে জালটা নিয়ে যায়, ছেলে ভেতরে বসা, এবং সে আবার জাল ফেলে। তো সে একসময় খেয়াল করে দেখে, তার হঠাৎ করে খেয়াল হয় যে সে যে জায়গাটা আছে সেটা হচ্ছে আপনার একটা মানে লাইক সৈকত টাইপের কাইন্ড অফ, লাইক নদীর একটা সাইডে, সেখানে কোনো গাছগাছালি নাই, মানে পানি বাড়ি খাচ্ছে আর কি, সৈকতে যেরকম খায়, এবং বেশ ফাঁকা একটা জায়গা, এরকম একটা জায়গা। সবাইকে তাকায় থাকে যে এরকম তো মানে দুই পাশে তো এরকম নামার জায়গা এরকম ভাবে নাই,
ঠিক আছে, মানে হঠাৎ নামলে একটা পাড় বা ওঠার মতো জায়গা, কিছু গাছ টাছ থাকে, বাট এটা হচ্ছে সৈকত টাইপের। তো মনে করে এই জায়গায় এরকম ভাবে আসছে, জিনিসটা তার কাছে একটু বেখাপ্পা লাগে আর কি। আচ্ছা, তো সে এর মধ্যে আপনার পিছনে ছেলেকে ডাকতে থাকে যে জাল মনে হয় আবার উঠাইতে হবে, এসে আয়, এখন ছেলে আর আসে না। তো উনি খেয়াল করে হঠাৎ শব্দ পায় ভিতরে, মানে শব্দ হচ্ছে কেমন খ্যাস 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 এরকম একটা শব্দ হচ্ছে। তো উনি ভেতরে যায়, শোয়ের ভিতরে ঢুকে ছন্দ করে ফার্স্টে একটা ই ছিল, কুপি টাইপের ছিল, ওটা নিভানো। উনি দেখে ওখানে মনে হচ্ছে মানুষের প্রেজেন্স আছে, বাট একজন না, একাধিক। আচ্ছা, তো প্রথমে ওনার মুখের মধ্যে মনে করে ডাকাত টাকাত কিছু নাকি। তো তারপর দেখে ডাকাত না, কেমন একটা বাজে একটা গন্ধ টাইপের এরকম। তো উনি বেশ ভয় পেয়ে যায় যে ঘটনাটা কি, ছেলের নাম ধরে ডাকে দেয় ছেলে না, এবং মনে হচ্ছে 2-3 জন আছে। তো উনি কি করে, ওনার ইসের থেকে দেশলাই ছিল ম্যাচ বের করে জ্বালায় এক নজর দেখে উনি মানে বুকের মধ্যে একটা বিশাল ধাক্কা খেয়ে যায়। উনি দেখে যে ওনার ছেলে পড়ে আছে এক পাশে, এবং 2-3 জন মেয়ে মানুষ বসা, তাদের মানে দেখতে খুব ভিড় ঘুরে টাইপের চেহারা। আচ্ছা, চুলগুলো বড় বড় ভিজা ভিজা, এবং কানটা ডিফারেন্ট, মুখে বড় দাঁত। আচ্ছা, এবং তারা মনে হচ্ছে মাছ খাচ্ছে, এরকম একটা সিন। তো উনি কাঠি ফেলে দিয়ে উনি ভয় লাফ দিয়ে বের হয়ে আসে। ওই পাশ থেকে ওনাকে ফ্যাস ফ্যাস করে কি জানি বলে, কথাগুলো অনেক দুর্বোধ্য ওনার কাছে লাগে, এবং উনি তখন আর কোনো উপায় দেখে না যখন থেকে, মানে ওখান থেকে কি করবে আর কি, পুরো হতবিহ্বল হয়ে যাচ্ছে। তো ওখানে বসে থেকে কিছুক্ষণ দোয়া পড়তে পড়তে আস্তে আসে, এসে দেখে যে ওখানে আবার শোয়ের ভেতর ঢুকে আবার ম্যাচ জ্বালে, দেখে কেউ নাই। উনি যেটা করে, উনি তাড়াতাড়ি ওখান থেকে ব্যাক করার চেষ্টা করে, নৌকাটা ঘুরে ওনার ছেলের দিকেও ওনার মনে, ছেলেকে পড়ে থাকতে দেখছে একপাশে। উনি কোনো মতে নৌকা ঘুরে মানে যেভাবে পারছে আর কি ওখান থেকে সরায় বের হয়ে আসছে আর কি, মূল যে জায়গাটা ওখানে চলে আসছে। এসে উনি মেন নদীতে যখন আসছে, দূর থেকে আরো নৌকা দেখছে, উনি ঢুকেদের মধ্যে আলো ফুটছে, ভোর হয়ে যাচ্ছে। এই সময় উনি ছেলেকে তখন নদীর পানি দিয়ে উঠায় আর কি, মুখে পানি কি দেখো বলে যে, ছেলেকে জিজ্ঞেস করে কি হয়েছে, ছেলে ঠিক মতো উত্তর দিতে পারে না। পরে বলে যে আমি মাছ নিতেছিলাম, আমাকে মানে আমি এক সময় আমার সেন্স হারায় ফেলছি, মানে ছেলেটা বলে যে আমার হুঁশ নাই, আমাকে এরকম কয়েকটা মহিলা এসে মানে মাছ আনতে বলে, আর আমি ওই মাছ এনে দিছি, এবং আমি দেখছি তারা মাছ খায়, এবং এক সময় আমাকে মানে ঘুম পাড়ায় দিছে, আমি ঘুমাই গেছি। তো উনি এই সিনটা দেখে উনি একবার চিন্তা করে জেলেদের সবার সাথে বলবে, বাট উনি সবার কাছে বলে না, ব্যাক করে আসে, এবং উনি দেখে যে ওনার যে পরিমাণ মাছ ধরছিল তার বেশিরভাগই নাই, সামান্য কিছু মাছ ওখানে আছে। এমনও না যে অনেক মাছ খেয়ে ফেলে রাখছে অংশ, এরকম কিছু উনি পায় না, রেসিডিউ পায় না, বাট কিছু মাছ পায়। তো উনি ব্যাক করে আসার পরে উনি যখন আসে, তো উনি ঘটনাটা কাউকে না বলে, তবে ওনার এক পরিচিত বন্ধু ছিল একসময়, ছোটকালে ওনাদের সাথে যখন প্রাইমারি স্কুল ছোট পড়তো তখনকার সময়, বাট সে পরে শহরে যে আর কি ডিফারেন্ট জব টপ করে, তাকে উনি শেয়ার করেন একদিন কথায় যে আমি তো এরকম গেছিলাম। এসে যার সাথে শেয়ার করে, সে ঘটনাটা শুনে তার সাথে খুব আগ্রহ নিয়ে শুনে। এরপরে ধরেন কয়েক মাস পার হয়ে গেছে, কোনো খবর নেই। উনি নর্মালি যথারীতি মাছ ধরে ওনার মতো, কম আসুক বেশি আসুক, ওই দিকে আর যায় না উনি। একদিন ওনার বাসায় ওই লোকটা এসে হাজির হয় আর কি, যে ওই যে যাকে কাহিনী বলছিল, তার সাথে আরেকজন লোক বেশ একটু ডিফারেন্ট টাইপের, হাতে অনেক আংটি টাংটি পরা, যে এরকম মানে দেখে একটু ডিফারেন্ট মনে হয়, কালো কুর্তা পরা এসে। তো বলে যে কি ব্যাপার, উনি বলে যে আমার একটা ফ্রেন্ড তোমার সাথে কথা আছে। ওনায় নিয়ে যায়, বাজারে নিয়ে চাটা খাওয়ায়, বলে যে তুমি আমাকে ওই জায়গায় নিয়ে যাবো আমাদেরকে, তুমি যে একটা জায়গায় গেছিলে এরকম এসে। না আমি ওই জায়গায় যেতে পারবো না, আমার ভয় লাগে, ওইটা ওরকম ভূতের জায়গায়, সেখান মানে ওখানে পিশাচ আছে, পেতনি আছে। বলে না, ওই জায়গায় নিয়ে যাও, তোমার ভালো টাকা দিব, তুমি যে মাছ ধরবা, তোমার মাছ ধরা 2-3 দিনে মাছ ধরার টাকা তোমার এমনি এসে যাবে। তো উনি ফার্স্টে না করার পর এক সময় তার একটু লোভ হয় আর কি, যে নিয়ে যাই, যে বলবো যে আমাদেরকে নামাই দিবা, তোমার তেমন কোনো কাজ না, তুমি পরে সকালে এসে নিয়ে যাবা আমাদেরকে এখান থেকে। তো উনি বারবার চিন্তা করার পর একবার সে বলে যে আচ্ছা ঠিক আছে, নিয়ে যাই এদেরকে। তো উনি ওই লোকটাকে আর তার সাথে বন্ধুকে, তো বন্ধুটা ওই পাড়ে এসে তাকে নৌকা উঠানো পর্যন্ত ছিল, সে আর সাথে যাবে না, কিন্তু ওই লোকটা তার সাথে আছে, সে গেছে। সে বলছে যে আমাকে নিয়ে চলো, এবং তুমি আমাকে যে ওখানে নামাই দিবা, এবং তুমি পরে আমাকে দিনের বেলা ওখান থেকে নিয়ে আসবো, তোমার ওখানে থাকার দরকার নেই। তো উনি যখন রওনা দেয় ওখান থেকে, তো জাস্ট বেশ কিছু দিন আর মাছ ধরার কিছু নাই, ওনার ছেলেকেও সাথে নেয়নি, উনি একা ওই লোকটাকে নিয়ে রওনা দিয়েছে। তো লোকটা নিয়ে যাচ্ছে নৌকাতে, তো লোকটা ওনাকে খুঁটিনাটি জিজ্ঞেস করতেছে যে এখানে আর কি দেখছো, নইতে তোমাকে স্পেশালি কি বলছে, মানে তোমাকে ওখানে কি কোনো এমন কথা বলছে যেটা তোমার মনে আছে? হ্যাঁ, বলে না আমার কিছু মনে নাই, এদের কথা আমি কিছু বুঝি নাই, তবে আমি এতটুকু বুঝতে পারছি আসিস না, এই ধরনের কিছু একটা বলছে।
তো এরকম কিছু একটা বলে, তোমার চিন্তা নাই, তুমি আমাকে নিয়ে যাও। সেই বলে ওই লোককে উনি নিয়ে গেছেন এবং খুঁজে খুঁজে শেষ পর্যন্ত সে ওই জায়গাটা পায়। এবং যখন সে ওই জায়গায় ঢুকে মানে কাছাকাছি আসে, তখনই সে একটা পরিবর্তন লক্ষ্য করে ওই জায়গায়। ইটস লাইক মানে আবহাওয়াটা একটু ডিফারেন্ট হয়ে গেছে। হ্যাঁ, মানে হঠাৎ করে মানুষজন জেগে উঠে এরকম করে তাকায়, এরকম একটা পরিবেশ। তো ওই মাঝি লোকটা খুব ভয় পায়। ভয় পাওয়ার পরও সে আস্তে 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 করে নিয়ে যায় যে ওই যে লোককে ওখানে নামায়। তো ওই লোকটা তার সাথে একটা পোটলার মতো ব্যাগের মতো নিয়ে আসছে, এসে ওখানে তাকে নামায় ওখানে থামায় বলে যে তুমি চলে যাও, তোমার আশা লাগবে না। তবে মাঝি খুব কিউরিয়াস ছিল, সে মনে করে ঘটনাটা কি, মানে মানে এইখানে আসছে কি করতে আসছে লোকটা, এদের মাথায় অনেক কোয়েশ্চেন আসে। যাই হোক, সে মানে যখন নাকি ওকে নামায় দিয়ে তার চলে যাওয়ার কথা, সে তাকে টাকাও দিয়ে দিছে, সে চলে আসতেছে। এসে অনেকখানি আসার পরে মানে সে মনে করছে যে আমি যখন আসছি ফ্রি চলে যাবো, কেন মাছ পাইছিলাম, মাছ ধরি। সে নিজে জাল পেতে পেতে মাছ ধরতেছে আর বসে বসে ওখানে টুকিটাকি মানে ওখান থেকে একটু দূরে চলে আসে, আসতেছে। তো একটা সময় সে শুনতে পায় দূরে, বেশ দূর থেকে মনে হচ্ছে মানে কি চিৎকারের শব্দ। বেশ যখন চিৎকারের শব্দগুলো পায় তার কাছে মনে হয় যে কি হচ্ছে, কেউ মানে এখানে তো মানুষ থাকার কথা না, জঙ্গলে মানুষের চিৎকার, মানে কিছু একটা হচ্ছে নাকি। হ্যাঁ, তো এরকম চিন্তা করে সে ইগনোর করে কয়েকবার। তারপরে সে চিন্তা করে যে না, আমি যাই দেখি চিৎকার কি হয়েছে। এবং লোকটা যেতে বলছে, লোকটারও কি মানে একটা কিউরিয়াসিটিও তার মধ্যে ভর করে। তো সে আস্তে আস্তে করে নৌকাটা ওদিকে নেওয়া শুরু করে। এবং যখন সে নৌকাটা ওদিকে নেওয়া শুরু করে তখন সে মানে কোলাহল টাইপের একটা শব্দ পায়, মানে মানে দুর্বোধ্য কোলাহল, যেটা নাকি আমরা সচরাচর কথা বলি, আমরা যেরকম কোলাহল করি সেরকম না, পশু পাখির কোলাহলের মতো না, বাট সাম সর্ট অফ কোলাহল। তো সে যখন কাছাকাছি আসে, তার যে কুপি থাকে, কুপিটা তপ করে নিভে যায়, কুপি জল নামে, বেশ বাতাস উইন্ডি একটা চলে এবং তার কুপি নিভে যায়। তখন সে একটু ভয় পায়, গা কাটা দিয়ে ওঠে তার এরকম জঙ্গলের মধ্যে, এবং সে ফিসফিসানি গুলো খুব বেড়ে যায়, মানে ইটস লাইক সামসোর্ট অফ, সে বলছে দুর্বোধ্য কোনো শব্দ আর কি। তো সে নৌকাটা যখন কাছাকাছি নিয়ে আসছে, ওই চরের কাছাকাছি যখন চলে আসে, দূর থেকে সে দেখে যে অনেকগুলো মানুষ উবুড় হয়ে যদি কিছু খায় সেরকম একটা সিন, ঠিক আছে, এরকম একটা সিন। তো সে আরো কাছাকাছি যখন চলে আসে, তখন কিন্তু ওই দিন ছিল চাঁদের রাত, মানে চাঁদ আছে আকাশে, আলোতে দেখে যে কিছু মানুষ বলা যাবে না, প্রাণী বানর টাইপেরও হতে পারে, পিঠগুলো চকচক করতেছে, ইটস লাইক শাইনিং সারফেস পিঠে, লাইক যেমন মাছের পিঠ যেরকম থাকে এরকম আলো পড়ছে, চকচক করছে, এবং চুল আছে মাথায়, তারা উবুড় হয়ে কিছু খাচ্ছে। এবং সে অনেক ভয় পায়, ভয় পেয়ে সে তাড়াতাড়ি আবার ফিরে চলে যাওয়ার চেষ্টা করে বৈঠা দিয়ে, পানিতে ঝপাস ঝপাস করে মানে জোরে বৈঠা মারা শুরু করে সে, এবং সেই শব্দে ওই জিনিসগুলো ফিরে যায়। এবং কয়েক সেকেন্ডের মধ্যে সে দেখে ওইখানে কিছু নাই, সব চলে গেছে। এবং সে দেখতে পায় যে ওই যে চটটার মধ্যে পড়ে আছে কিছু একটা মানুষ টাইপের। তো সে আপনার ওই আবার সে ওই আপনার ভয়টাই করে আস্তে আস্তে কাছে যায়, কারণ তার মনে হয় যে ওখানে ওই মানুষটাই মনে হয় পড়ে আছে যাকে রেখে গেছে। তো তার মধ্যে একটা মানে মনুষ্যত্ব কাজ করে যে আমি একজনকে নিয়ে আসছি, সে যদি এখানে কোনো কিছু হয়, তার মধ্যে কোনো একটা ভূত প্রেতের ব্যাপার এখন ঢুকে গেছে যেখানে খারাপ কিছু আছে। তো সে আস্তে আস্তে আবার কাছে যায়, এবং কাছে যায় একসময় সে নৌকাটা ভিড়ায় সেখানে আস্তে করে নামেছে বাড়িতে, নেমে তার মনে হতে থাকে যে তাকে দেখতেছে কি খুব বিষয়। তো সে আস্তে 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 কাছে যেয়ে দেখে যে ওই লোকটাই পড়ে আছে যাকে সে নিয়ে আসছে, এবং সে বেশ ক্ষত বিক্ষত টাইপের। তো সে তাকে করে কি আস্তে করে উঠাতে পারে না, টেনে ছেঁচা আনে নৌকার কাছে, কোনো মতো সে নৌকায় তুলে আবার নৌকা নিয়ে সে রওনা দেয়। তো নৌকা নিয়ে যখন চলে আসতেছে তখন সে দেখে যে ওই পাড়ের কাছে, তার থেকে প্রায় 5-7 গজ দূরে, ওখানে দাঁড়ায় ওরকম একটা মহিলা টাইপের, বলতেছে যে বাঁচাই নিয়ে গেলি রে, মানে জিনিসটা ওরকম গলায়, বাট ফ্যাস বলছে দুর্বোধ্য টাইপের, যে একে বাঁচাই নিয়ে গেলি আর কখন আসলে তোর 14 খানদান শেষ করে দেবো, মানে 14 গোষ্ঠী খেয়ে ফেলবো, এরকম কিছু একটা বলছে। তো সে মনে করেন আস্তে আস্তে মানে নৌকা নিয়ে চলে আসে। তো ওই লোকটা বেশ ইনজোর্ড ছিল, বেশ মানে তার শরীরে বিভিন্ন জায়গায় খামচি খাবলানো, মাংস না এরকম অবস্থা ছিল। এবং সে যখন তাকে ফেরত নিয়ে আসে তখন অলরেডি অনেক গভীর মানে রাতের মানে একদম মানে প্রায় শেষ রাতের মতো হয়ে গেছে। কোনো মতে সে টেনে এনে সে ওই তার যে বন্ধুটা তাকে খুঁজে বের করে, তাকে নৌকায় রেখে খুঁজে বের করে, বলে যে তোমার যাকে নিয়ে গেছো তার এই অবস্থা, সে নৌকায় যে ঘটনা সংক্ষেপে বলে, সেও দৌড় দিয়ে আসে, এসে একে নিয়ে যায়। তো ওই লোকটাকে পরে কি অসুস্থ অবস্থায় গেছিল সেটা সে আর জানতে পারে নাই, বাচ্চে কি মরছে বা কিছু একটা। তার বন্ধু তাকে বলছে যে তার এই যে এইটা ছিল, সে ছিল একটা জ্যোতিষী বা জাদুকর, যে এই ধরনের ম্যাজিক করত। তো
বলছে যে তুমি ভুল করে এমন কোথাও গেছিলে যেখানে মানুষ জলপরীর সাধনা করে, এমন কোথাও তুমি গেছিলে যেখানে জলপরী বা পানির পিশাচ বা যেটাই বলে সেটা ওই জায়গায় থাকে। তুমি একটা জায়গা খুঁজে পাইছিলা এবং ও গেছিল সেখানে সেটা করতে, বাট সে ওইটাকে কন্ট্রোল করতে পারে নাই, বা সে যে সাধনা করতে গেছিল সেটা সে করতে পারে নাই। এই কারণে তার কি অবস্থা, তো সে জিজ্ঞেস করে সে কি বেঁচে আছে, এটার উত্তর তার বন্ধু তাকে দেয়নি। আচ্ছা, এটা হচ্ছে ওকে, থ্যাংক ইউ সো মাচ। 4 মেয়ে। বরুণ ত্রিপুরা তাদের মধ্যে ছিলেন তৃতীয়। ছোটবেলা থেকেই বরুণ বেশ ডানপিটে স্বভাবের ছিল। প্রাপ্তবয়স্ক হবার পরেও তিনি তাদের পরিবারের আর্থিক বা যাবতীয় সকল বিষয় তেমন এই সমস্ত বিষয়ে মাথা ঘামাতেন না, আর সবসময় দেশি মদ আর বিড়ি খেয়ে নেশায় বুঁদ হয়ে থাকতেন। তার এমন উদাসীন স্বভাব দেখে পরিবার থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে তাকে বিয়ে করিয়ে দেওয়া হবে, অন্তত বিয়ের পরে হলেও তার স্বভাব যদি পরিবর্তন হয় এই ভেবে। যেমন চিন্তা তেমন কাজ, তাকে বিয়ে করিয়ে দেওয়া হয়। কিন্তু দেখা গেল বিয়ের পরেও বরুণ সেই একই রকম আচরণ করতে থাকে। তো এভাবেই মোটামুটি দিনকাল চলছিল তাদের। একদিন তাদের স্থানীয় এক মন্দিরে বাৎসরিক উৎসবের সময় বরুণ ত্রিপুরা তার বউয়ের সাথে ঝগড়া করে সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয়ে যায়। সেদিন ছিল পূর্ণিমা, আকাশে পূর্ণ চাঁদ। বউয়ের সাথে ঝগড়া করে বরুণ ত্রিপুরা বেশ কিছু দেশীয় মদ আর বিড়ি নিয়ে হেঁটে হেঁটে সেই নদীর দিকে যেতে থাকে। যেহেতু চাঁদের আলো ছিল তাই সবকিছু মোটামুটি দেখা যাচ্ছে। হেঁটে যাচ্ছে আর মাঝে মাঝে মদের বোতল থেকে মদ খাচ্ছে, আর এই অবস্থা মাতলামি করছে, একবার এদিকে ঝুলে পড়ছে একবার ওদিকে ঝুলে পড়ছে। তো একসময় তিনি নদীর পাড়ে চলে আসেন। নদীর পাড়ে বড় একটা জারুল গাছের নিচে বসে তিনি মদ আর বিড়ি খেতে থাকেন। একটা সময় তিনি দেখলেন তার বিড়ি প্রায় শেষ। তো তিনি শেষ বিড়িটা ধরিয়ে ম্যাচটা দূরে ছুঁড়ে ফেলে দেন। এদিকে মদও প্রায় শেষ, আর মদের তীব্র নেশায় তিনি যে কখন ঘুমিয়ে গেছেন তার আর কোনো খেয়াল নেই। আর কতক্ষণ ব্যাপী ঘুমিয়েছেন ঠিক তাও বলতে পারেন না। হঠাৎ তার ঘুম ভাঙে কিছু মেয়ের কথাবার্তা আর হাসি ঠাট্টার শব্দে। তিনি ঘুম ঘুম চোখে উঠে বসেন। মদের নেশাও পুরোটা কাটেনি তখন, কিন্তু সেন্স মোটামুটি ঠিকই ছিল। তিনি উঠে বসে দেখতে পেলেন নদীতে 6 থেকে 7 জন মেয়ে গোসল করছে আর হাসি ঠাট্টার ছলে একে অপরকে পানি ছিটিয়ে জল কেলি খেলছে। তিনি ঘুম ঘুম চোখ নিয়ে ভালো করে বুঝতে না পারলেও পরে চোখ মুছে স্পষ্ট করে দেখার চেষ্টা করলেন। দেখলেন ঠিকই তো কিছু মেয়ে নদীতে গোসল করছে। তো তিনি ভাবলেন হয়তো সকাল হয়ে গেছে, কিন্তু তিনি খেয়াল করেন আকাশে পূর্ণ চাঁদ এখনো রয়ে গেছে। যেহেতু মদের নেশাও হালকা ছিল সেহেতু তিনি কিছুই ঠিকভাবে উপলব্ধি করতে পারছিলেন না। তিনি হাতড়ে তার মদের বোতল খুঁজতে থাকেন অন্ধকারে, আর তিনি তার চারপাশে খেয়াল করলেন বেশ কিছু নতুন নতুন রাজকীয় টাইপের কাপড় চোপড়। তিনি আবার চোখ মুছে মাথা ঝেড়ে নিজেকে নেশা থেকে বের করার চেষ্টা করেন। দেখলেন সবকিছু ঠিকই আছে, তার পাশে বেশ দামি কিছু রাজকীয় কাপড় চোপড় পরে আছে। তিনি কাপড়গুলো ধরে দেখলেন বেশ সফট এবং সুন্দর মোলায়েম কাপড়। হঠাৎ গাছের পেছন থেকে একটা মেয়ে তার সামনে এসে বলল, কিরে তুই উঠেছিস ঘুম থেকে? তুই এত রাতে আমাদের জায়গায় এসে ঘুমাচ্ছিস কেন? মেয়েটার কথা শুনে বরুণ তো ভয়ে অস্থির, এলোমেলো সব কথাবার্তা বলতে থাকে। তার এলোমেলো কথা শুনে মেয়েটা বলে, তাড়াতাড়ি বাড়ি চলে যা, আমাদের রানী এসে তোকে আবার দেখতে পেলে চিরতরে পাগল বানিয়ে দেবে, আর জীবনও সুস্থ হবি না। এ কথা শুনে বরুণ তো আরো ভয় পেয়ে যায়। যেহেতু মদের নেশাও হালকা ছিল, সে উল্টো ধমক দিয়ে বলে ওঠে, মানে তার ভাষায় আর কি, যাই বেটি, কে তুই, কে তোর রানী, এত রাতে তোরা এখানে কি করিস? তার এমন কথা শুনে সেই মেয়েটা হেসে দেয়। সে বলে, আমাদের যাবার সময় হয়েছে, তুই আমাদের কাপড়গুলো দেখে রাখ, আমি গোসলটা সেরে আসি। এতক্ষণ কাপড় পাহারা দেবার কেউ ছিল না, তা আমি গোসল করতে পারিনি। আমি গোসল শেষে তোকে তোর বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো। এই বলে মেয়েটাও নদীর দিকে দৌড় দেয়। এদিকে বরুণ দেখে নদীর কাছাকাছি যেতেই মেয়েটার শরীরে মনে হচ্ছে যে 2টো হাত না 4টা হাত। মানুষের 2টো হাত যেখানে থাকে সেটা ঠিক আছে, তার ঠিক আধ হাত নিচে মনে হচ্ছে কোমর থেকে একটু উপরে আরো 2টো হাত বেরিয়েছে একই রকম দৈর্ঘ্যের। এটা দেখে বরুণ চিন্তা করছে যে রাত্রে একটু বেশি খেয়ে ফেলেছি, তো এই জন্য মনে হয় এরকম উল্টাপাল্টা দেখছি। তো এই দৃশ্য দেখে কিন্তু বরুণ খুব অবাক হয়েছিল, কিন্তু তার কাছে মনে হচ্ছিল যে এত নেশা তো এখন আমার নাই, যেহেতু একটু ঘুমিয়েছিলাম।
কিন্তু যা দেখছি ঠিক দেখছি। আর বরুণ তো খুব ডান পিটে ছিল, আর ওই মেয়ে এই কাপড় পাহারা দেওয়ার কথা বলার কারণে তার একটু রাগও হয়েছিল, কারণ সে তো আসলে বুঝতে পারেনি আসলে ঘটনাগুলো কি। সে কি করে সবগুলো কাপড় এক জায়গা করে করে মানে একটা পুটলির মতো বানায় এবং এগুলো নিয়ে ওই নদীর দিকে এগিয়ে যায় যেখানে ওই মেয়েগুলো গোসল করছে, এবং ওখানে গিয়ে ধমকের সুরে বলে, এই বেটি, তোদের কাপড় আমি পাহারা দেবো কেন? আমি কি দারোয়ান? আমাকে দারোয়ান পাইছিস নাকি? পারবো না পাহারা দিতে। এই বলে কাপড়গুলো নদীর পাড়ে কাদা মাটি আছে এইগুলো এদিকে ছুঁড়ে মারে। আর যখনই এই ঘটনা ঘটে, স্পেশালি আচমকা ওই মেয়েগুলো যখন তাকে দেখে ফেলে, তখন ওরা এক ধরনের বিকট শব্দ করতে থাকে। মাঝে মাঝে কিছু পাখি মানে চি চি শব্দ করতে থাকে, বা ঝিঝি পোকা যেরকম তীব্র শব্দ করতে থাকে, ঠিক ওই রকম কোন একটা শব্দ এরকম করতে থাকে, এবং সেই শব্দটা ছিল বিকট, এবং এমন বিকট শব্দ, ওই বিকট শব্দে মনে হচ্ছিল, এবং সে দেখছিল, মনে হচ্ছিল যে আশেপাশে মানে গাছপালাগুলো নড়াচড়া করছে, এবং নদীর পানিতে বুদবুদ সৃষ্টি হয়েছে। যেমন পানি ফুটলে পানিতে বুদবুদ সৃষ্টি হয়, ঠিক তেমন বুদবুদ সৃষ্টি হচ্ছে সেখানে। আর তাদের বিকট এই চিৎকার শুনে বরুণ পিছনে ফিরে দৌড় দিতে যাবে, এমন সময় সে খেয়াল করে মেয়েগুলো তার দিকে পানি ছিটিয়ে দিচ্ছে, আর পানিগুলো বৃষ্টির মতো তার গায়ে পড়ছে। বাস এতটুকুই মনে আছে তার। পরদিন সকালে সে নিজেকে আবিষ্কার করে তার বাড়ির বারান্দায় পাটিতে শোয়ানো অবস্থায়। সবাই ভেবেছিল মদ খেয়ে অজ্ঞান হয়ে গিয়েছে, তাই সে নদীর ধারে অজ্ঞান হয়ে পড়েছিল। আর সকালবেলা গ্রামবাসী যখন বরুণকে নদীর পাড়ে দেখতে পায়, তখন তাকে বাড়িতে দিয়ে যায়। আর বাড়ির লোকজন এগুলোতে তেমন কোনো গুরুত্ব দেয় না, কারণ এই মদ খেয়ে অজ্ঞান হয়ে বিভিন্ন জায়গায় পড়ে থাকা, এটা তার আগের একটা রেকর্ড রয়েছে। ঝামেলা শুরু হয় ওই দিন সন্ধ্যা থেকে। ঘটনা এখান থেকে অন্যদিকে মোড় নেয়। জ্ঞান ফিরে আসার পর থেকেই বরুণ আর কারো সাথে কথা বলে না, কেবল চুপ করে এক দৃষ্টিতে সোজা তাকিয়ে থাকে। সারাদিন এরকম বসেছিল, আর তার উপর তো সবাই খুব বিরক্তও ছিল। সারাদিন এভাবে কেন বসে আছে এটা কেউ জিজ্ঞেস করে না, মনে করে নতুন ভং ধরেছে, এই চিন্তা করে কেউ কোনো কথা বলেনি কিন্তু তার সাথে। তো সূর্য ডোবার সাথে সাথে সোজা উঠে দাঁড়ায় সে, এবং সোজা হাঁটতে থাকে। সোজা হাঁটতে গিয়ে তার উঠোনের সামনের দিকে থাকা একটা খেজুর গাছের গায়ে গিয়ে তার মানে ধাক্কা লাগে, এবং নাক মুখ লাগিয়ে ওই খেজুর গাছের সাথে নাক মুখ লাগিয়ে সোজা হাঁটার চেষ্টা করছে। তার মানে হচ্ছে যে আমি হাঁটছি এবং হাঁটার সামনে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, কিন্তু আমি ওই দিকেই যাওয়ার চেষ্টা করছি, ওখান থেকে সরে ডানে বাইরে যাব, ওইদিকে না। তার মানে হচ্ছে যে সে ওই খেজুর গাছকে পাশ কাটিয়ে যাচ্ছে না, সোজা যাবে মানে সোজাই যাবে, পথে যা কিছুই থাকুক না কেন সে ওই দিকেই যাওয়ার চেষ্টা করবে। তার এই এমন অবস্থা দেখে তার বউ চিৎকার দিয়ে বাড়ির সবাইকে ডাকতে থাকে। বাড়ির অন্যরা এসে তাকে ধরে বাড়িতে নিয়ে যায়, কিন্তু দেখা যায় সে কিছুতেই বাড়িতে থাকছে না। বাড়ির ভেতরেও সে সোজা হাঁটছে, সামনে এক দৃষ্টিতে তাকিয়ে। যেহেতু তাদের গুদাম ঘর ছিল, সেহেতু গুদাম ঘরের দেয়াল সামনে পড়লেও সে দেয়ালের দিকে মুখ লাগিয়ে হাঁটার চেষ্টা করছে। তাকে যেদিকেই ফিরিয়ে দেয়া হচ্ছে সেদিকেই সে সোজা চলে যাচ্ছে, মানে মনে হচ্ছে একটা রোবট। পথে কি আছে না নাই, সামনে কি পড়ছে সেদিকে তার কোনো খেয়াল নেই। আটকে গেলেও কোথাও সেদিকে যাওয়ার চেষ্টা করছে। তার এই অবস্থা দেখে বাড়ির সবাই তাকে এক স্থানীয় বৈদ্যের কাছে নিয়ে যান। তিনি ঝাড়ফুঁক করেন ঠিকই, কিন্তু সমস্যার কোনো সমাধান হয় না। সন্ধ্যা ঘনিয়ে আসতেই বরুণকে তারার বাড়িতে কোনোভাবে ধরে রাখা যেত না, সে কোথায় যেন চলে যেতে চাইতো। সারাদিন সে একভাবে তাকিয়ে থাকতো, নাওয়া নেই, খাওয়া নেই, কিচ্ছু নাই। বাড়ির সদস্যরা বরুণ কোথায় যায় সেটা দেখার জন্য তাকে ছেড়ে দিলে দেখা যায় সে বেশি দূর যেতে পারে না, কোনো গাছ বা কোনো কিছুর সাথে আটকে যাচ্ছে, কেননা তার গতিপথ যেদিকেই হোক না কেন একদম সোজা পথে সে হাঁটতে চাইছে, কোনো ডানেও নয় বায়েও নয়, কিংবা কোনো কিছুকে পাশ কাটিয়েও নয়, সোজা মানে সোজাই। এমন এক ভয়ঙ্কর অবস্থা। তো বরুণ ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে। বাড়ির অন্য সদস্যরাও বেশ চিন্তিত হয়ে পড়েন। দিনের বেলা কোনো মানে মোটামুটি শান্ত থাকলেও সন্ধ্যার পর বরুণকে ধরে রাখা যেত না, তার শরীরে 3 থেকে 4 জনের শক্তি চলে আসতো। তখন কেউ সহজে তাকে আটকে রাখতে পারত না। বাধ্য হয়ে শিকল দিয়ে তাকে বাড়িতে আটকে রাখা হয়। স্থানীয় এক প্রভাবশালী তান্ত্রিক বরুণকে বাড়িতে এসে কিছু মানে দেখে এবং কিছু তদবির দিয়ে যার পরামর্শ দেয় যে তাকে একটা বিশেষ প্রাণীর মাংস খাওয়াতে। তো
সঙ্গত কারণে আমি ওটার নাম বলছি না। তো যখন ওই মাংসটা তাকে খাওয়ানো হয়, সে গল গল করে বমি করে দেয় এবং বমির সাথে কালো ছোপ ছোপ দানা বাঁধা রক্ত বেরিয়ে আসে। ওই কবিরাজ বা তান্ত্রিক বা বৈদ্য যেটাই বলি না কেন, সে আশা করেছিল যে এর ফলে তার উপর যেই একটা প্রভাব পড়েছে এই প্রভাবটা কেটে যাবে, কিন্তু কিছুতেই কিছু হয় না। তখন কবিরাজ বলে যে আমার পক্ষে একে সুস্থ করা সম্ভব নয়। আর এদিকে আর একটা সমস্যা হয়, সেটা হলো বরুণ আস্তে আস্তে অন্ধ হতে থাকে, মানে সে চোখে অস্পষ্ট দেখতে থাকে। তবে কবিরাজের ওই বিশেষ যে ট্রিটমেন্ট, একটা প্রাণীর মাংস খাওয়ানোর কথা বলা হয়েছিল, সেটা খাওয়ানোর পরে তার অবস্থার কিছুটা উন্নতি হয়, কিছুটা, কিন্তু মানে সেটা কোনোভাবেই আসলে স্বাভাবিক বলা চলে না। তো নতুন সমস্যা যেটা, সেটা হলো সে আস্তে আস্তে অন্ধ হতে থাকে, চোখে অস্পষ্ট দেখতে থাকে। আর সন্ধ্যা ঘনিয়ে আসতেই চিৎকার চেঁচামেচি, আর ওই যে সোজা হাঁটার প্রবণতা তো রয়েছেই। বরুণের পুরো পরিবারে নেমে আসে এক কষ্টের অধ্যায়। কোনো কবিরাজ ডাক্তার তো তাকে ভালো করতে পারছে না, আর বরুণ ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছিল। এমনই একদিন একদম ঠিক ভর দুপুর বেলা একজন বৃদ্ধ ভিখারি তাদের বাড়িতে এসে উপস্থিত হয়। ভিক্ষা হিসাবে তাকে চাউল দেয়া হলেও তিনি বরুণের বাড়ির উঠোন থেকে না গিয়ে ওই উঠোনের মধ্যে দাঁড়িয়ে থাকেন। বাড়ির অন্য সদস্যরা তাকে বলে, কি ব্যাপার, আপনি যাচ্ছেন না কেন, আপনাকে তো ভিক্ষা দিয়েছি। তখন ওই লোকটি বলে ওঠে, এই বাড়িতে তো পরী আসে দেখছি, প্রতিদিন সন্ধ্যায় আসে। ভিখারির মুখে এমন কথা শুনে সবাই তো অবাক। অপরিচিত ভিখারির মুখে এসব কথা শুনে সবাই জানতে চায় তিনি কিভাবে জানেন যে এখানে এরকম একটা সমস্যা রয়েছে। সেই ভিখারি কোনো উত্তর না দিয়ে বলেন, রুগী কোথায়, নিয়ে চলো আমাকে তার কাছে। তখন ওনাকে বরুণের ঘরে নিয়ে যাওয়া হয়। তখন সেই ভিক্ষুক বরুণকে ভালো করে দেখে বলে, ও রানীকে দেখে ফেলেছে তো তাই পাগল হয়ে গেছে, আর অন্ধ হয়ে গেছে। এই অন্ধ ওই রানী করে দিয়েছে। পরে তিনি ওই দিন সন্ধ্যা পর্যন্ত সেখানে অবস্থান করেন। তারপরে সন্ধ্যার পর বরুণের ঘরের দরজা বন্ধ করে নিজের মতো করে রিচুয়াল করতে থাকেন, আর বাইরে অন্যদেরকে অপেক্ষা করতে থাকেন, কাউকে ভেতরে ঢুকতে মানা করেন। কিছু সময় পর ওই বাড়ির লোকজন তারা শুনতে পান যে ওই ঘরের ভেতর থেকে বেশ কিছু মেয়ের কান্নার শব্দ ভেসে আসছে। অনেকক্ষণ পরে সে কান্নার শব্দ বন্ধ হয়, আর সেই ভিক্ষুক দরজা খুলে বাইরে বেরিয়ে আসে এবং এক গ্লাস পানিতে কিছু একটা পরে সেগুলো ওই বরুণকে খাইয়ে দিতে বলেন। পরপর 7 দিন এরকম করতে বলেন এবং এটার পর তিনি চলে যান। ওই ভিক্ষুক যে কোথা থেকে এসেছিলেন, কোথায় চলে গেলেন, এটা কেউ বলতে পারে না তিনি আসলে কে ছিলেন, কারণ ওই ভিক্ষুককে আগে কেউ কখনো দেখেও নি। তো 7 দিন পর থেকে বরুণ ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। যদিও বা বরুণের চোখে ছানি পড়ে গিয়েছিল এবং তিনি সবকিছু ঝাপসা দেখতেন, আর তার এই ঝাপসা দেখাটা তার ছানি কাটার পরেও রয়ে গিয়েছিল। আর 2019 সালের ডিসেম্বরে বরুণ মারা গিয়েছিল। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। আমরা এর আগে কিন্তু পরীর ঘটনা আসলে শুনেছিলাম, যে পরীরা পানিতে গোসল করতে নেমেছে, কেউ একটা পোশাক রেখে দিয়েছে, পরে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে। আর পরীরা যে আসলেই গোসল করতে আসে এটা সত্য। আর এই পোশাক পাহারা দেওয়ার যে ব্যাপারটা, এটাও তো আমরা এই ঘটনার মাধ্যমে জানতে পারলাম। আর বরুণ ওই পোশাকগুলো ওই কাদা মাটিতে ছুঁড়ে মারার কারণে, এই কারণে তারা মূলত তার উপর ক্ষিপ্ত হয়েছিল, আর এর ফলেই তার উপর নেমে আসে ভয়ানক এক বিপদ। প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা যারা পরীর ঘটনা শুনতে চান, এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলে, তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আর আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আপনাদের হরর ওয়ার্ল্ড নামে, যার লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। সেখান থেকে আপনারা আপনাদের হরর ওয়ার্ল্ড পরিবারের সদস্য হয়ে যান। আমরা এখন চলে যাব আমাদের ফ্রাইডে স্পেশাল এপিসোডের তৃতীয় এবং শেষ ঘটনায়। আশা করছি এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের
এবারের ফ্রাইডে স্পেশাল এপিসোডের তৃতীয় এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মিসকাত হোসাইন। ওনার গ্রামের বাড়ি ঘুনি ইউনিয়ন বসুন্দিয়া, উপজেলা যশোর সদর, জেলা যশোর। উনি যে ঘটনাটি আমাদেরকে শেয়ার করেছেন সেটি ওনার দাদুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ওনার দাদুর নাম মোহাম্মদ আব্দুল মাজেদ মোল্লা। আর ওনাদের যেই গ্রাম রয়েছে ওই গ্রামে এখন তো কিছুটা উন্নত, আগে তো এতটা উন্নয়নের ছোঁয়া লাগে নাই সেটা বলতে তো আর কোনো বাধা নেই। আর ওই গ্রামে কিন্তু বহুকাল আগে থেকেই ওনারা বংশ পরম্পরায় বসবাস করছিলেন। ঘটনাটার সময়কাল 1955 কি 56 সাল, এরকম একটা সময়ের আশেপাশে হবে। এক্সাক্ট করে বলা মুশকিল, তবে এরকম একটা সময়ের আশেপাশে হবে। তখন ওনার দাদুর বয়স ছিল আনুমানিক 16 কি 17 বছর। ছোটবেলা থেকেই উনি খুব ডানপিটে স্বভাবের ছিলেন এবং খুব খামখেয়ালি। পরিবারের লোকদের সাথে যদি একটু তার কথায় এলোমেলো হয়ে যেত তাহলে তিনি রাগ করে বাসা থেকে বের হয়ে চলে যেতেন। এভাবে বেশ কয়েকবার ওনাকে বিভিন্ন জায়গা থেকে ধরে আনা হয়েছিল। একবার উনি রাগ করে বরিশাল চলে গিয়েছিলেন। অনেক খোঁজাখুঁজি করার পর তার ফ্যামিলির লোকেরা আবার তাকে বাসায় ফেরত নিয়ে আসে। আগে থেকে একটা বিষয় উনি বলে নিয়েছেন, সেটা হচ্ছে যে ওনার দাদুরা 5 ভাই 1 বোন। মূলত ওনার দাদুর মানে মিশকাত হোসেন ভাইয়ের যে দাদু, ওনার যিনি অরিজিনাল আম্মা বলতে ওনার বাবা 2টো বিয়ে করেছিলেন। ওনার আম্মার মৃত্যুর পরে আরেকটা বিয়ে করেন। তো ওনার যে অরিজিনাল আম্মা, তারা মানে ওই ফ্যামিলিতে 4 ভাই 1 বোন, মানে টোটাল 5 ভাই বোন। কিন্তু পরবর্তীতে ওনার বাবা ওনার মায়ের মৃত্যুর পর যে দ্বিতীয় বিয়ে করেন সেখানে ওনার 1 ভাই হয়, তার মানে ওনার 5 ভাই 1 বোন। সবাই বলে যে ছোটবেলায় এই মিশকাত ভাইয়ের দাদু, উনি সবার ছোট ছিলেন ভাই বোনদের মধ্যে। তো ওনার বয়স তখন 1.5 কি 2 বছর হবে। ওই সময়ে উনি ওনার মায়ের বুকের দুধ পান করছিলেন। তো আশেপাশের লোকজন অনেকক্ষণ সারা শব্দ না পেয়ে যখন তার মায়ের কাছে যায়, গিয়ে দেখে যে উনি ওনার মায়ের বুকের দুধ পান করছেন কিন্তু ওনার মা মারা গিয়েছেন। তার মানে উনি ওনার মায়ের যখন দুধ পান করছিলেন তখনই ওনার মা মারা যান, এবং যখন উদ্ধার করা হয় তখনও তার মায়ের বুকের দুধ পান করছিলেন। তার মানে মৃত মায়ের বুকের দুধ উনি পান করছিলেন। তো বলা হয় যে হয়তোবা এই কারণে উনি অনেক ডানপিটে খামখেয়ালি এরকম হয়েছেন, মানে এরকম কোন একটা প্রভাব তার উপর থাকতে পারে, এরকম অনেকে বলেন। যাই হোক, মূল ঘটনাতে চলে যাই আমরা। একদিন কি হয়, এই দাদুর সাথে পরিবারের কোনো একটা বিষয় নিয়ে খুব ঝামেলা হয়, কথা কাটাকাটি হয়। আর তার যে অভ্যাস ছিল বাসা থেকে বের হয়ে চলে যাওয়া, তবে সেদিন খুব বেশি দূরে যায় নাই, ওই দিন যশোর শহরের দিকে রওনা দেয়। দুপুরের দিকে সে যশোর শহরের কাঁচা বাজারের ভেতর একটি চায়ের দোকানে বসে থাকে। বেশ কিছু সময় বসে থাকার পর তার পাশের বেঞ্চে এক মুরব্বী লোক আসে, যার পরনে ছিল সাদা ধবধবে সাদা মানে পাঞ্জাবি পায়জামা, কিন্তু সাদা কাপড়টা বেশ ধূসর মনে হচ্ছিল তার কাছে, মানে অনেক সময় কিছুটা ময়লা হলে যেরকম হয় আর কি, ঠিক তেমন। তো ওই লোকটার মুখে ছিল লম্বা লম্বা সাদা দাড়ি এবং মাথায় বড় বড় সাদা পাকা চুল, আবার তার মাথায় একটা সাদা পাগড়ি। ওই পাগড়ির নিচ দিয়ে মানে পেছন দিক দিয়ে তার লম্বা চুল বের হয়েছিল, সাদা চুল স্পষ্টই বোঝা যাচ্ছিল আর কি। তো ওই লোকটি 1 কাপ চায়ের অর্ডার দেয় দোকানে। সে চা পান করতে থাকে, আর এই মাজেদ দাদু ওই লোকটির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। দাদুর কাছে মনে হচ্ছিল লোকটি একটি সাধু প্রকৃতির, মানে সাধু বাবা, তাই ওনাকে খুব ভালো করে দেখছিলেন। তাই এভাবে দেখতে দেখতে হঠাৎ সাধু বাবা এবং ওই মাজেদ দাদুর চোখাচোখি হয়। তখন মাজেদ দাদু কেন জানি ওই সাধু বাবার চোখের একটা মায়ায় পড়ে যায়, মানে কেমন যেন একটা সম্মোহন সৃষ্টি হয়ে যায়। তারপর সাধু বাবা কি করে, দাদুকে কাছে ডাকে হাতের ইশারায়। দাদু কাছে যায়। দাদু
দাদুকে দেখে সে জিজ্ঞেস করে যে তোমার নাম কি, বাসা কোথায়, এখানে কেন আসছো। একটা ছোট বাচ্চাকে সাধারণত আমরা যেরকম কোনো কিছু প্রশ্ন করি ঠিক তেমনই আর কি, সহজ সহজ কিছু প্রশ্ন, তো উনি সেগুলোর উত্তর দেন। তো যাই হোক, সাধু বাবা চা খাওয়া শেষ করে দোকান থেকে বের হন, কিন্তু এই মাজেদ দাদু তার পেছন পেছন ফলো করতে থাকে। তো দাদু খেয়াল করে যে সাধু বাবা প্রথমে একটি চালের দোকানে গেলে তো দোকানদার তাকে জিজ্ঞেস করে কি কিনবেন। তখন উনি হাতের ইশারা দিয়ে একটা চালের থলে দেখায়, মানে একটা ব্যাগ দেখায়, সেখান থেকে সামান্য কিছু চাল কিনে তিনি। মাজেদ দাদু দূর থেকে কিন্তু এগুলো দেখছে। তারপর কি করে, তার পিঠে থাকা একটা ঝোলা রয়েছে, ওই ঝোলার মধ্যে সে চাল রাখে। এরপর সে আর একটা দোকানে যায়, গিয়ে কিছু ডাল কেনে, তারপর তেল, লবণ, হলুদ, পেঁয়াজ, মরিচ এইগুলা কিনে ওই সব একই থলের মধ্যে রাখে। তারপর একটা মুরগির দোকানে গেল, সেখান থেকে ভালো বড় সাইজের একটা মুরগি কেনা হলো। মুরগি ওইখান থেকে পরিষ্কার করে দিল এবং ওই সাধু বাবা তার ওই থলের মধ্যে মুরগিটাও রাখলো। সবকিছু কেনাকাটা শেষে ওই সাধু বাবা রওনা দিল তার গন্তব্যের দিকে। ওইদিকে মাজেদ দাদু কিন্তু তাকে ফলো করতে করতে তার পিছন পিছন যাচ্ছে। সাধু বাবা হাঁটতে হাঁটতে এখন যে যশোর সেনানিবাস রয়েছে সেই জায়গার পাশ দিয়ে যাচ্ছিল আর কি। তো পাশ দিয়ে এখন যশোর যে এয়ারপোর্টও রয়েছে, তো ওইদিকে যেতে এখন বাইপাস রাস্তা রয়েছে। তখন তো আসলে এগুলা কিছুই ছিল না, তো ওই রাস্তা দিয়ে সাধু বাবা হেঁটে হেঁটে যাচ্ছিলেন, মাজেদ দাদু তার পেছন পেছন তাকে ফলো করছিল। তো এক পর্যায়ে কি হয়, ওই সাধু বাবা রাস্তার পাশ দিয়ে একটি জঙ্গলের মধ্যে ঢুকে যায়। আর তখনকার সময় তো জঙ্গল মানে হচ্ছে মানে বাঘ সিংহ থাকবে এরকম একটা অবস্থা, মানে এরকম ঘন জঙ্গল। বাঘ সিংহ তো ছিল না, কিন্তু জঙ্গল ছিল এরকম ঘন। আর উনি ওই জঙ্গলের মধ্যে ঢুকে পড়েন, আর দাদুও তার পেছন পেছন জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে। একটি গাছের আড়ালে গিয়ে ওই সাধু বাবার কাজকর্ম তিনি দেখছেন। তো দাদু দেখলেন জঙ্গলের ভেতর একটি ছোট্ট কুড়ে ঘর রয়েছে। সেই কুড়ে ঘরের সামনে 3 থেকে 4টা বড় বড় গরুর মাথার খুলি রয়েছে। একটি চুলা রয়েছে সেখানে। তো সাধু বাবা ওই চুলার উপর একটি বড় গরুর মাথার খুলিটা রাখেন। তার থলের ভিতরে থাকা চাল, ডাল, তেল, লবণ, হলুদ, মরিচ, মুরগি সবকিছু বের করেন, আর এগুলো ওই গরুর মাথার খুলির মধ্যে ঢেলে দিল। কোনো কিছু ধোয়া টোয়া নাই, কিছু নেই, দিয়ে দিল। আর আরেকটি গরুর মাথার খুলি এনে ওইটার উপর বসিয়ে দিল। এরপর চুলায় আগুন ধরালো। আশেপাশে কোনো জ্বালানি কাঠ ছিল না। মাজেদ দাদু দেখলেন যে ওই সাধু বাবা তার ডান পা চুলার ভিতরে ঢুকিয়ে দিল এবং চুলায় দাও দাও করে আগুন জ্বলতে শুরু করলো। এভাবে রান্না হচ্ছে, আর সাধু বাবা তার হাতে থাকা একটা তসবি পড়তে লাগলো। বেশ কিছু সময় পার হয়ে যাওয়ার পর রান্না হয়ে গেল এবং সাধু বাবা চুলার ভেতর থেকে তার পা বের করলো, চুলার উপরে থাকা মাথার খুলি চুলা থেকে নামালো, আর একটা মাথার খুলি টেনে এনে তার ভেতর রান্না করা খিচুড়ি নিয়ে তিনি যখনই খাওয়া শুরু করেছে তখন পেছন থেকে এই মাজেদ দাদু এসে তাকে লম্বা করে একটা সালাম দেয়। এদিকে সাধু বাবা তার সালামের উত্তর দিয়ে বলে যে পাশে বসো। পাশে বসায়, তখন বলে যে তোমার ভাগ্য বলো তুমি আমার সামনে দিয়ে আসো নাই, সামনে দিয়ে আসলে হয়তোবা আমার খাবারের সাথে তুমি আমার পেটের মধ্যে ঢুকে যেতে। যাই হোক, তোমার সাহস আসে বলতে হবে, মাশাআল্লাহ। তো তখন মাজেদ দাদু ওই সাধু বাবাকে বলেন যে আমাকে আপনার শিষ্য বানান। তখন ওই সাধু বাবা বলেন, বাবা আমি কাউকে আমার শিষ্য বানাই না, আমি কাউকে বানাবোও না। তুমি আসছো, আমার মেহমানদারি গ্রহণ করো, বসো। তুমি যদি পেছন থেকে এসে আমার সালাম না দিতা, আর আমি যদি খালি দেখতাম সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি এগুলো দেখছো, তাহলে তো কি ভাগ্যে তোমার ছিল, সেটা তো আমি শুরুতেই বলেছি। যাই হোক, ওই সাধু বাবা তাকে পাশে বসান, ওই আরেকটা গরুর খুলির উপরে কিছু খিচুড়ি দিয়ে বলেন যেটা খাও। তো মাজেদ দাদু এক লোকমা খাবার মুখে দিয়ে খুবই অবাক হন যে এত সুস্বাদু খাবার উনি আগে কখনো মানে খাননি বলে ওনার কাছে মনে হচ্ছিল, এবং ওই খাবারের স্বাদ মৃত্যু অবধি ওনার মুখে লেগেছিল বলে উনি বলতেন। তো যাই হোক, তখন ওই সাধু বাবাকে তিনি আবারও রিকোয়েস্ট করেন তার শিষ্যত্ব যেন তিনি গ্রহণ করেন, কিন্তু সাধু বাবা আবারও বলেন যে না, আমি কাউকে শিষ্য বানাই না, তবে হ্যাঁ তুমি যেহেতু আসছো তোমাকে দেখে আমার ভালো লেগেছে, তবে আমি তোমাকে শিষ্য হিসাবে স্বীকার করবো না বা গ্রহণ করবো না,
তবে আমি তোমাকে একটা জিনিস দিচ্ছি, এই জিনিসটি তুমি তোমার কাছে রেখো। কাছে রাখার পর তোমার দ্বারা অনেক অলৌকিক চিহ্ন আল্লাহ চাহেন তো প্রকাশিত হবে, কিন্তু এগুলোর কখনো অপব্যবহার করো না, তাহলে কিন্তু বিপদ হবে। এ কথা বলে উনি তাবিজ জাতীয় কিছু একটা তাকে দেন বলে, এবং এটা দিয়ে নিজের হাতে তার হাতে পরিয়ে দেন এবং বলেন যে এই জিনিসটা সাথে থাকার ফলে তোমার সুবিধাও আছে এবং কিছু কিছু অসুবিধাও হবে। অসুবিধার মধ্যে একটা হলো প্রতি 3 মাস অন্তর তোমার শরীরে খিঁচুনি শুরু হবে, তুমি ছটফট করতে থাকবা। তবে এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, কোনো ডাক্তারি চিকিৎসায় তুমি ভালো হবে না, এটা এমনিতেই ঠিক হয়ে যাবে ঘন্টাখানেকের মধ্যে। এরকম 3 বার হবে 3 মাস অন্তর অন্তর, এরপরে আর এই সমস্যা হবে না। তখন এই কথা বলার পর বলে যে এখন সময় হয়ে গেছে, তুমি চলে যাও, তোমার বাড়িতে যাও, তোমার মা বাবা চিন্তা করছে। আর এদিক দিয়ে যখন যাবা তখন খবরদার পেছন দিকে ঘুরে তাকাবা না, তাহলে কিন্তু তোমার ঘাড় এমনিতেই মটকে পড়ে যাবে আর তুমি মারা যাবা সেখানে। তো দাদু তাকে সালাম দিয়ে ওখান থেকে বিদায় নেন। উনি পেছন দিকে তাকান না, আর পেছন থেকে কোনো অদ্ভুত রকমের শব্দও হয়নি। উনি স্বাভাবিকভাবে হেঁটে বাড়ি চলে যান। ওনার হাতে যে তাবিজ বাঁধা আছে বা তাবিজের মতো কিছু একটা বাঁধা আছে, এটা কিন্তু জামার নিচে থাকতো, তো কেউ দেখতো না, আর উনি সবার সামনে গোসল করতেন না যাতে কেউ না দেখে। এরপর কি হয়, ওই গ্রামে একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলে। সেই অনুষ্ঠানে ওই পরিবারের সদস্যকে দাওয়াত দেওয়া হয়, মানে মাজেদ দাদুর পরিবারকে দাওয়াত দেওয়া হয়। তো উনিও দাওয়াত খেতে যান। ওই দাওয়াত খেতে যাওয়ার পরে ওনার মাথায় একটু দুষ্টু বুদ্ধি চাপে। চিন্তা করেন, দেখি তো এই তাবিজের গুণাগুণ এটা সাথে থাকলে আমার দ্বারা নাকি অনেক অলৌকিক চিহ্ন প্রকাশিত হবে, একটু পরখ করে দেখি। তো ওখানে বাবুর্চিরা যেখানে রান্না করছেন সেখানে যান। যাওয়ার পরে বাবুর্চিদেরকে জিজ্ঞেস করেন যে এখানে কত মানুষের রান্না হচ্ছে। তখন বাবুর্চি বলে 300 থেকে 350 মানুষের রান্না হবে। তখন সে বলে যে আমি কিন্তু এই 300-350 লোকের খাবার একাই খেয়ে ফেলতে পারবো। তখন ওই বাবুর্চিদের মধ্যে যিনি হেড বাবুর্চি ছিলেন উনি তো মানে হেসে দেন এবং খুব বিরক্ত হন। কিছুটা মৃদু ভৎসনা করে বলেন যে এই পিচ্ছি নেংটি ইঁদুর কোথাকার, ভাগ এখান থেকে বেটা, 300-350 লোকের খাবার তুই একাই খাবি না, যা যা যা। এইভাবে তাকে তুচ্ছতাচ্ছিল্য করে। কিন্তু উনি তো নাছোড়বান্দা, এই এত বড় কথা আমাকে নেংটি ইঁদুর বললো, হ্যাঁ একে তো দেখিয়ে দিতে হবে। সে তো নাছোড়বান্দা, বলে যে আমাকে পরখ করো আমি পারি কিনা। এখন এই বাবুর্চি চিন্তা করছে যে আরে এই ছেলে এ তো জীবনেও পারবে না, দেই ওকে খাবার দেই, দাওয়াতে লাগিয়ে ওকে একটু খাবার দেই, ওর মতো খেয়ে বিদায় হোক, তো এই আপদ বালা মুসিবত তাড়াতাড়ি বিদায় হোক এখান থেকে। তো কি করে, তাকে 1 প্লেটে খাবার দেয়। কিন্তু খাবার দেওয়ার আগে ওই দাদু শর্ত জুড়ে দেয় যে যেই চামচ দিয়ে আপনি আমাকে খাবার দিবেন ওই একই চামচ দিয়ে কিন্তু অন্য সব তরকারিও আপনাকে আমার প্লেটে দিতে হবে, অন্য কোনো চামচ ব্যবহার করতে পারবেন না। বাবুর্চি বলে আচ্ছা ঠিক আছে। তো শুরু করে দাদু খাবার খাওয়া, খাচ্ছে তো খাচ্ছেই। ওদিকে বাবুর্চি শুধু বারবার তাকে একবার তরকারি দেয়, একবার ভাত দেয়, একবার এটা দেয়, একবার ওটা দেয়। বাবুর্চি দেখলো যে এই ছোট্ট পিচ্চি ছেলেটা প্রায় 30-40 জনের খাবার ইতিমধ্যে খেয়ে ফেলেছে। তখন বাবুর্চি চিন্তা করে সর্বনাশ, এ তো সত্যি 300-350 লোকের খাবার খেয়ে সাবার করে ফেলবে। আর তাই যদি হয় তাহলে এই যে এই লোকগুলোর যে খাবার শর্ট পড়বে, এইটা আমি আমার বাড়ির মালিককে কি জবাব দিব, খাবার কেন শর্ট পড়লো, বিশাল মুসিবত। তখন চিন্তা করলে থামানো যায় কিভাবে। তখন ওনার মাথায় একটা বুদ্ধি আসে, সেটা হলো ওই ছেলেটা তোমাকে বলেছিল যে একই চামচ দিয়ে সব খাবার বেড়ে দিতে হবে, তো চামচটা চেঞ্জ করি। তখন উনি বুদ্ধি করে অন্য একটা চামচ দিয়ে যখনই তরকারি তার পাতে দিয়েছেন এবং ওই তরকারির থেকে কিছুটা অংশ যখনই ওনার মুখে দিয়েছেন সাথে সাথে খাবার ওনার গলায় আটকে যায়। উনি তো কাশতে থাকেন। তখন লোকজন ধরাধরি করে তাকে তার বাড়িতে নিয়ে যায় এবং বাড়িতে নিয়ে যাওয়ার পর তার শরীরে খিঁচুনি ওঠে, ভয়ানক খিঁচুনি। তো এখন অবস্থা বেগতিক। ওদিকে বাবুর্চিও ওর পরিবারের লোকদেরকে বলেছিল যে সে এরকম একটা চ্যালেঞ্জ করেছিল, এই এই ঘটনা আমাকে এই বলেছিল। পরিবারের লোকরা অবাক হয়, এই পিচ্চি ছেলে এটা মানে কেমনে সে 30-40 জনের খাবার খেলো, কিভাবে সে 300-350 লোকের খাবার খাওয়ার চ্যালেঞ্জ করলো।
তাদেরও সেটা বুঝে আসে না। আর তাকে বাড়ি নিয়ে যাওয়ার পর যখন এই খিচুড়ি হচ্ছিল, তখন বাড়ির লোকজন কিছুটা বুঝতে পেরেছিল যে এই সমস্যাটা স্বাভাবিক নয়। এই কারণে ওই গ্রামের এক কবিরাজকে ডেকে আনা হয়। এই কবিরাজকে লোকজন মনে করতে সে অনেক কিছু জানে, কিন্তু সমস্যা হলো তিনি কেবল কবিরাজি শিখছিলেন, মানে ওইরকম পাকাপোক্ত কোনো কবিরাজ ছিলেন না। তো উনি তাকে ঝাড়ফুঁক করতে গিয়ে দেখেন হাতে একটা মাদুলি বাঁধা। তখন বলে যে এই মাদুলিটা খুলে ফেলতে হবে, কিন্তু কোনোভাবেই ওই মাদুলিটা তার হাত থেকে খোলা যাচ্ছিল না। এরপর মানে কি হয় যে খোলা যখন যাচ্ছিল না, তখন বলে তাহলে কেটে ফেলি, গিট দিয়ে তো খোলা যাচ্ছে না, তাকে কেটে ফেলি। তবে কেচি দিয়ে যখনই কাটা হয় তখন সবাই খেয়াল করে ওই মাদুলিটা সা করে মাজেদ দাদুর হাতের মুঠোর মধ্যে চলে গেল এবং উনি মুঠ পাকিয়ে ফেলেছেন। ওদিকে ওনার কিন্তু সেন্স নাই, কিন্তু উনি মুঠ পাকিয়ে ফেলেছেন। লোকজন অনেক চেষ্টা করে তার হাতের ভিতর থেকে ওই জিনিসটা বের করার জন্য, কিন্তু কিছুতেই সেটা বের করতে পারে না। এক পর্যায়ে মাজেদ দাদুর জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর তখন উনি দেখেন ওনার হাত মুঠো করা এবং তার মধ্যে একটি তাবিজ রয়েছে। উনি হাতের দিকে আবার তাকান যে ওনার বাহুতে সেই তাবিজটা নেই। তখন বলে যে এই তাবিজটা তোমার হাতের মধ্যে চলে গেছে। তখন ওনাকে যখন জিজ্ঞেস করা হয় যে তাবিজের রহস্য কি, তখন উনি এই সব ঘটনা খুলে বলেন। তখন পরিবারের লোকরা বলেন যে তোমার কোনো অলৌকিক ক্ষমতার প্রয়োজন নাই, স্বাভাবিকভাবে জীবনযাপন করো, এটাই মঙ্গল। তখন সকলের পরামর্শ নিয়ে ওই তাবিজটি একটি জলাশয়ে ফেলে দেওয়া হয় এবং এরপর থেকে উনি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যান। স্বাভাবিক হয়ে যাওয়া বলতে ওনার যে খামখেয়ালিপনা, দুরন্তপনা, দুষ্টুমি, এগুলো সব আস্তে আস্তে ঠিক হয়ে যায় এবং উনি একজন মেধাবী মানুষ যেভাবে আচার আচরণ করে বা একজন ভদ্র মানুষ যেভাবে আচার আচরণ করে, তার জ্ঞান প্রজ্ঞা এইগুলো সবকিছু তার মধ্যে আস্তে আস্তে বিকশিত হতে থাকে। মানে একজন পরিপূর্ণ ভদ্র মানুষ হিসাবে একটা মানুষের যা যা থাকা প্রয়োজন সেই জিনিসগুলো তার মধ্যে বিকশিত হয় এবং আগের মতো কোনো দুষ্টুমিতে তাকে আর কখনো দেখা যায়নি। একদম স্বাভাবিক মানুষ, যতদিন জীবিত ছিলেন একজন সজ্জন ভদ্র মানুষ হিসাবে তিনি সকলের সাথে মিলেমিশে চলেছেন। 2009 সালের জুন মাসে উনি এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুন। প্রিয় লিসেনার্স, এই যে ঘটনাটি বলা হলো, পরবর্তীতে কিন্তু কিছু লোকজন ওই জঙ্গলের ভিতর গিয়ে ওই কুড়ে ঘরটি দেখার চেষ্টা করেছিলেন, কিন্তু ওখানে গিয়ে কাউকে আর পাওয়া যায় নাই খুঁজে। আসলে ওই ব্যক্তিটি কে ছিলেন এই সাধু বাবা, সেটি কিন্তু আজও রহস্য রয়ে গেছে। তবে ওনার সাথে যার দেখা হয়েছিল, হতে পারে উনি কোনো বুজুর্গ একজন ব্যক্তি, হতে পারে সত্যিকার অর্থেই সাধু বাবা, আবার হতে পারে উনি কোনো ভালো জিন ছিলেন। তবে যাই হোক না কেন, এটা শুধুই অনুমান, এটা নিশ্চিত করে কিছুই বলা যায় না। মেশকাত হোসাইন ভাই বলেছেন এটা 100% সত্যি একটি ঘটনা, যেটি ওনার পরিবার সহ আশেপাশের অনেকেই সেটি জানেন। মাজেদ দাদুর ছবি পাঠিয়েছেন তিনি। আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি মেশকাত হোসেন ভাইকে চমৎকার একটি ঘটনা পাঠানোর জন্য। আশা করছি এরকম আরো চমৎকার চমৎকার ঘটনা তিনি আমাদেরকে পাঠাতে থাকবেন। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি ছিল আমাদের এবারের ফ্রাইডে স্পেশাল এপিসোডের তৃতীয় এবং শেষ ঘটনা। আশা করছি আমাদের এই তিনটি ঘটনা যেগুলো আমরা শেয়ার করেছি, জয় বড়ুয়ার দুটো এবং মেশকাত হোসেন ভাইয়ের একটাই, তিনটি ঘটনা আপনাদের ভালো লেগেছে। আপনারা আমাদের চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আমাদের আফনান দা হরর ওয়ার্ল্ড নামে একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, যার লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। সেখানে গিয়ে আপনারা আফনান দা হরর ওয়ার্ল্ড পরিবারের সদস্য হয়ে যান। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ আগামীকাল শনিবার রিমেম্বারিং স্টোরিজ এপিসোডে আপনাদের সাথে আবারও আমি হাজির হচ্ছি ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আফনান দা হরর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের সাথে থাকুন। আপনাদের মূল্যবান কমেন্ট আপনারা করতে পারেন। আপনারা আপনাদের কোনো বিষয় জানা থাকলে পোস্ট করতে পারেন। আপনারা আমাদের এই চ্যানেল, ফেসবুক পেজ এবং গ্রুপকে আরো অনেকের মাঝে ছড়িয়ে দেবেন, এই প্রত্যাশায় আমরা রইলাম। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আগামীকাল ইনশাআল্লাহ রাত 10:59 আমার বলা পুরাতন ঘটনাবলী নিয়ে রিমেম্বারিং স্টোরিজের এপিসোডে। আসসালামু আলাইকুম।